আমার অনুষ্ঠানেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন যে আপনি এখন আওয়ামী লীগের এত সমালোচনা করছেন, আপনি আসলে যে মানুষ যেভাবে জামা প্যান্ট চেঞ্জ করে আপনি আসলে সেরকম ভাবে প্যান্ট চেঞ্জ করছেন। ওবায়দুল কাদের সাহেব তো অনেক কথাই বলছেন, আমি পালাবো না। কে বলেছে পালাবো? তো পালাইলেন তো। যে ওনাকে 1991 সাল থেকে আমি চিনি, ওনাকে এত কাপড় বদলাইতে দেখি নাই, হাতে আমি রোলেক্স তো দেখি নাই। তখন তো ক্যাসিও পড়তে বোধ হয় আমার যতদূর মনে পড়ে, আর এত কাপড়ও ছিল না। আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে না, আওয়ামী লীগের পরের আমি কি ধাপের নেতারা যারা সিদ্ধান্ত নেন আওয়ামী লীগ তারা কি যদি কারো দোষ বাবার করেন সম্পত্তি? তাহলে আওয়ামী লীগ না কেন না, দোষ না করেন? শুনেন শুনেন, আওয়ামী লীগ কি কারো বাবার সম্পত্তি? এটা কি রেজিস্ট্রি অফিসে লেখা হয়েছে? যারা দুষ্টু লোক, যাদের কারণে আজকে এই অবস্থা, তাদের কারো নাম কিন্তু নাই। বিএনপিও তোলে না। বিএনপি তার কোন বক্তব্যে একজন বৃহৎ অর্থবাচকের নাম উচ্চারণ তো করেন না। আপনাদের আমার তো আজকে বলতে অসুবিধা নেই, আমি একজন এমপি হতে চাই, আমি রাজনীতি করতে চাই, আমি তো প্রতি সপ্তাহে একবার করে ডিজিএফের সাথে মিটিং করতাম। আপনি 2015 সালে 48,000 মামলা দিয়েছেন, প্রতিটা মামলায় গড়ে 250 লোক করে অভিযুক্ত হয়েছে। এই যে 1 কোটির কাছাকাছি মানুষকে আপনি আক্রান্ত করলেন 2015 থেকে 2024, 9 বছর, এই 9 বছরের পুঞ্জীবিত যে ক্ষোভ এবং রাগ, সেটা এখন আমাদের ঘাড়ে পড়ছে। এখানে বলা হচ্ছে যে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন, দেখলেই সোজা গুলি করার নির্দেশ দিচ্ছেন, এই ভয়েসটি বা এই কথোপকথনটি শেখ হাসিনার বলে একটা সত্যতা যাচাই করছে তারা, মোটামুটি ভাবে নিশ্চিত করছে যে এটি আসলে শেখ হাসিনার ভয়েস। প্রয়োজন ছাড়া কথা বলতে হবে কেন? আপনি, আমি যখন নিজেই বলতেছি 2016 সালের এটা রেকর্ডিং, তার মানে আপনি নিজে নিজে বলে দিলেন এটা শেখ হাসিনার কণ্ঠ। আপনি তো 50 ভাগ কাজ আগায় দিলেন। আমি বিবিসির কথায় কেন আমাকে রেফিউট করতে হবে? তাহলে কার আমাকে কথাই যদি বলবো? মানে বিবিসি বলছে, সিআইডি তদন্ত অবশ্যই না, করছে, আমি কথাটা জাতিসংঘ প্রতিবেদনে বলছে, এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এগুলো বিষয় আসছে। আপনি আপনি কথা, আপনি একবার জাতিসংঘের কথাকে বললেন যে এটা ফালতু, মানি না। পরে আবার ফোলকার যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে উদ্যোগ প্রকাশ করলো, ওইটা আবার নিয়ে আপনি লাফালাফি করলেন কেন? একের পর এক চাঁদাবাজিতে বিএনপি নেতাকর্মীদের সংশ্লিষ্টতা এবং সেই চাঁদাবাজি প্রভাব বিস্তারের রেশ ধরেই পুরান ঢাকায় সোহাগ হত্যাকাণ্ডে এনসিপি জামাতের মতো দলগুলো চাপে রাখছে বিএনপিকে। 5ই আগস্টের মতো পরিণতির হুঁশিয়ারিও দিচ্ছে, স্লোগান দিচ্ছে নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ। অন্যদিকে মারণাস্ত্র ব্যবহারের শেখ হাসিনার নির্দেশ দেয়া ফোনালাপটির সত্যতা যাচাই করে বিবিসির করা প্রতিবেদনের বিরুদ্ধে জোরে সোরে প্রতিবাদে নেমেছে আওয়ামী লীগ, যেখানেই আবার সজীব অজিত জয়ের দাবির সাথে মিলছে না আওয়ামী লীগের অফিসিয়াল স্টেটমেন্ট। এদিকে কদিন আগে জয় ভারত সফর করে গেছেন বেশ নিরিবিলি। মা ছেলের এই সাক্ষাতে কোনো সিদ্ধান্ত কি হলো? এসব নিয়ে আলোচকের অতিথি আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। জনাব রাশেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আপনার কাছ থেকে শুরু করব আজকে, মানে বাংলাদেশের এই মুহূর্তে যে বিষয়গুলো আলোচিত, কদিন ধরে বিএনপি, মানে কদিন ধরে কি বেশ আপনাদের সরকার পতনের পর থেকে বিএনপিকে নানান রকম চাঁদাবাজি দখলবাজির জায়গায় খবরের শিরোনাম হচ্ছে, বিএনপির নাম আসছে। সম্প্রতি যে পুরান ঢাকায় সোহাগ হত্যাকাণ্ড, যে নৃশংস নির্মম হত্যাকাণ্ড, তখন বিএনপির উপরে এরকম অভিযোগ আসার পরে বিএনপি তো বহিষ্কার করেছে এবং ব্যবস্থাও নিয়েছে, কিন্তু বলছে যে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে, বিএনপি অনেক বড় দল, এরকম বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটছে, বিএনপির ভেতরে অনেকে ঢুকে যাচ্ছে, যেমনটা আওয়ামী লীগের সময় অনেক সময় আমরা ওবায়দুল কাদেরের মুখে শুনতাম, কাউয়া, মুরগি, হাইব্রিড ইত্যাদি অনুপ্রবেশকারী, এরকম ভাবে আমরা শুনতাম। আসলে কি আপনি কি মনে করেন বিএনপি কি এখন আওয়ামী লীগের মতো একই রকম চ্যালেঞ্জ ফেস করছে, নাকি যে একটা স্লোগান চলছে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ, বিষয়টা এরকম? আপনাকে ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানার জন্য। ইটস অলওয়েজ এ প্লেজার বি ইন এ প্রোগ্রাম উইথ ইউ। আমি এইভাবে শুরু করতে চাই। গত 15ই জুলাই বাংলা ট্রিবিউন, যেটার সম্পাদক জনাব জুলফিকার রাসেল, এবং আমি যদি ভুল না করে থাকি এটার মূল পৃষ্ঠপোষকতায় বা মালিকানায় আছেন বোধহয় আমাদের কাজী নাবিল সাহেব, সাবেক এমপি। আমি সেখানে একটা নিউজ আমার পরিলক্ষিত হলো যে বাংলা ট্রিবিউনের শিরোনামে হচ্ছে যে ঢাকায় ম্যানহোলের চুরি বেড়ে গেছে, শিরোনাম। ঠিক আছে, এই কথাটা বলে আমি শুরু করলাম এই কারণে যে যেই চাঁদাবাজির কথা আপনি বলছেন বা যেই সমস্যাগুলোর কথা আপনি বলছেন, এর সাথে কি আপনি এই নিউজটার কোনো সম্পর্ক খুঁজে পান না? আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে ম্যানহোলের যে ঢাকনা, সেই চুরির উপদ্রব এমন পর্যায়ে যে জাতীয় পর্যায়ে খুবই গ্রহণযোগ্য একটা দৈনিকের শিরোনাম হয় আজ। এটা সাইড নিউজ না, পার্ট অফ দ্য মেইন নিউজ। এখন চাঁদাবাজির যে জায়গায় আসছেন,
আমি এইভাবে কথাটা বলতে চাই যে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, আমি জানি না আমার কথাটা কে কিভাবে নিবে, কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি, আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে আওয়ামী লীগ যেমন অপরিহার্য বাংলাদেশকে রক্ষা করতে গেলে, ঠিক একইভাবে বিএনপি তো একটা বৃহৎ দল। সেই দলের ইতিবাচক ভূমিকা এবং তার ইতিবাচক অবস্থানটাও খুব বেশি প্রয়োজন। এখন বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ, আর বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা আছেন, কোনোটা আপনি অস্বীকার করতে পারবেন না। সেই জায়গা থেকে আজকে আপনি যদি বিএনপির দিকে তাকান, আমি মনে করি তারা একটা মহা বিব্রতকর বিড়ম্বনার জায়গায় রয়েছে। অর্থাৎ এই যে 15 বছর বিএনপি বিভিন্ন ভাবে কোণঠাসা অবস্থায় ছিল, সেটা কোণঠাসা থাকা সঠিক ছিল কি ছিল না সেই আলাপটা পরে যাব, কিন্তু মামলা মোকদ্দমা বিভিন্ন কারণে যে কোণঠাসা অবস্থায় ছিল, তাতে করে বিএনপির যারা তৃণমূল পর্যায়ে আছেন, আমার মনে হয় তাদেরকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা শুধুমাত্র ইনফিল্ট্রেশন ইংরেজিতে যেটা বলে, যে আওয়ামী লীগের লোক বিএনপিতে ঢুকলো বা বিএনপির লোক আওয়ামী লীগে ঢুকলো, সেখানে সমস্যাটা না। সমস্যা হচ্ছে 15 বছরে একটা লোক জমি জমা বিক্রি করে দিনের পর দিন জেল খেটে বা বাড়ি থেকে পালিয়ে থেকে শত শত মামলার আসামি হয়ে সে যখন অবশেষে আহ খুব শান্তির সাথে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে, তখন সে তো তার হারিয়ে যাওয়া যে সম্পদ বা তার হারিয়ে যাওয়া যে দাপট সেটাকে ফিরে পাওয়ার চেষ্টা করবে। এবং সেই সম্পদ এবং দাপট ফিরে পাওয়ার প্রক্রিয়ায় চাঁদাবাজিটা তো বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এখন জনাব তারেক জিয়া লন্ডন থেকে অনেক কিছু বলছেন, আরো অনেক কিছু বলবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলছেন, আরো অনেক কিছু বলবেন, আরো অনেক বড় বড় নেতারা বড় বড় কথা বলবেন। কিন্তু যিনি তৃণমূলের পর্যায়ে এই ঘটনাগুলা ঘটাচ্ছে, তার হিসাবটা তো সহজ, আমি একদম নির্মমভাবে বলছি। তার হিসাব হচ্ছে সে এমপিও হবে না, মন্ত্রীও হবে না। তার হিসাব যে সে তার দলের পারপাস সার্ভ করতে গিয়ে সব খুইয়েছে, সুতরাং আমি এখন ছাড় দিব না, আমি এখন যতক্ষণ পারি যেভাবে পারি আমি আমার পুরনো জায়গা ফিরে পেতে চাই বা তার থেকে বেশি এগিয়ে যেতে চাই। এবং সেটার একটা অন্যতম হাতিয়ার, ইংরেজিতে বলে উইপেন, বা এটাকে একটু সভ্য ভাষায় যদি আমরা বলি বাহন, মানে কনভেয়ান্স, সেটা চাঁদাবাজি। এখন সমস্যা হয়ে যাচ্ছে কোথায়? সমস্যা হচ্ছে যে আপনি পত্রপত্রিকায় যত সংঘর্ষের নিউজ দেখছেন, সব কিন্তু দেখবেন বিএনপি আওয়ামী লীগ, জামাত বিএনপি আওয়ামী লীগের মধ্যে সীমিত। কিন্তু সুযোগটা নিচ্ছেন কে? এই যে বর্তমান যে সরকার, হি হ্যাজ টেকেন হিজ হ্যান্ডস অফ অল দিস থিংস। অর্থাৎ তার কথা হচ্ছে, তার দৃষ্টি উপরের দিকে, ক্ষমতায়। সে নিচের দিকে ওই আপনার মিটফোর্ডের ওষুধ ব্যবসায়ীরা কি নিয়ে চাঁদাবাজি করে, গার্মেন্টস এর জুট ব্যবসায়ীরা কি নিয়ে চাঁদাবাজি করে, সেখানে দিনের উপরে হত্যা হলো কি হলো না, বা শ্যামলী বা মিরপুর কোনো জায়গায় হাউজিং সোসাইটি দিকে চাঁদাবাজি হচ্ছে কি হচ্ছে না, তার ভিতরে সে হাত দিবে না, কারণ তার তো কোনো সংগঠন নাই, সুতরাং কাউকে খুশি করার কোনো ব্যাপার নাই। সংগঠনের যে বিড়ম্বনার জায়গা সেটা আছে বৃহৎ দলগুলোর। তার মানে তার নেতা কর্মী তারা সংগঠনের ব্যানার অনেক সময় ইউজ করে কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেন। তো সুযোগ সুবিধা এক জিনিস, চাঁদাবাজি আরেক জিনিস। তো সীমানা টানা তো খুব কঠিন। দেখা যায় চাঁদাবাজির দিকে চলে যাচ্ছে, এবং জেনে শুনে এই সরকার কোনো চাঁদাবাজকে কিছু বলবেন না। যার দরুন আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, যদি আমার সাথে কেউ সামনাসামনি বসে আলাপও করতে চাই, আমি একেবারে নির্মোহ গঠনমূলক যুক্তি নির্ভর আলাপ করতে রাজি আছি, যে জনাব তারেক জিয়া ঢাকায় অন গ্রাউন্ড যারা চাঁদাবাজি করছেন বিএনপির নামে, তাদের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। তার কোন রকম কোনো নিয়ন্ত্রণ নাই। মির্জা আপনাদের ফখরুল সময় ইসলাম যখন আলমগীর কোনো আসলে রকম এরকম হতো, নিয়ন্ত্রণ তখন কি এটা আপনাদের বেলায় প্রযোজ্য ছিল যে আসলে শীর্ষ নেতাদের নিয়ন্ত্রণ ছিল না, এরকমটা বিষয়, নাকি আসলে প্রশ্রয় ছিল এটা বিষয়? নেই। প্রশ্রয় ছিল, নিয়ন্ত্রণ ছিল না এমন, এটাও সত্য। আওয়ামী লীগের, আমি বারবার বলি যে আওয়ামী লীগ দল হিসেবে কোনো দোষ করেনি। আওয়ামী লীগের বহু নেতা আছেন 100-র মধ্যে 100 ভাগ সৎ, 100-তে 100 ভাগ সৎ। সে নিয়ন্ত্রণ হারিয়েছে। আর যিনি সৎ না, তিনি প্রশ্রয় দিয়েছেন। আপনি এটাকে নিজেকে প্রপারলি একসাথে কত ডিফারেন্সিয়েট পারতেন করতে হবে। সততায়? না, আমি প্রশ্রয় দিইনি, আপনি দেখাতে পারবেন না, ইম্পসিবল, নোবডি ক্যান শো। বরঞ্চ আমি দেখাতে পারবো, এখনো একই কাজ চলছে, যে একেবারে দুর্নীতিগ্রস্ত আপনার কি বলে যে শিক্ষক পদ বিক্রি করা, দালালি করা, থানার দালাল, মিথ্যা মামলা যারা দেন, যাদের অডিও ভিজুয়াল রেকর্ডিং মানে প্রমাণও আমার কাছে আছে, তাদেরকে এখনো ভিতর থেকে প্রমোট করা হচ্ছে।
কিন্তু আই এম নট গেটিং ইন টু দ্যাট, কারণ আগে তো দলকে সংঘবদ্ধ হতে হবে, আমাদের নেতাকর্মীরা কষ্টে আছে, তাদেরকে আগে একটা ভালো জায়গায় পৌঁছতে হবে, নিরাপদ হতে হবে, তারপরে বিচার দেওয়া মানে হবে। আপনি দেখা যাক, নিজেকে আগে যেরকম বিচার নিজের হয়নি, কোনো আশা করি দুর্নীতি সামনের নাই দিনে বলে এটা সেটা বলছেন। হবে না। দেখা যাক আপনার আপনার দলের আশা কোনো করি নেতাই সামনের আপনাকে দিনে চ্যালেঞ্জ করে কিনা, কারণ আমার অনুষ্ঠানেই আপনাদের দলের নেতারা একে অপরকে চ্যালেঞ্জের বিষয়টা না, না, চ্যালেঞ্জ করবে না কেন? চ্যালেঞ্জ করতে অসুবিধা কি? এটাও তো ঘটছে। গণতন্ত্র, আমাকে যদি চ্যালেঞ্জ করে নিশ্চয়ই নিশ্চয়ই পরে করতে আবার পারে। কোনো প্রোগ্রামে আপনাকে হ্যাঁ, সেটা আবার এখন জিজ্ঞাসা এখন করব। না, যে কোনো একটু প্রোগ্রামে এই আমাকে ঘটনাটা নিয়ে আরেকটু কথা আমাকে বলি। শুনেন, আমাকে অশ্রাব্য ভাষায় অযৌক্তিক ভাবে আক্রমণ না করে কেউ যদি তথ্য দিয়ে আমাকে বলে, তাহলে অবশ্যই আমি ওর নিজেকে ডিফেন্ড করব। আর কেউ যদি সভ্যতা বভ্যতা বাদ দিয়ে বাজে ভাষায় কথা বলে, তার সাথে আমার কথা বলার রুচিই তো হবে না। সুতরাং তার কথা সত্য না মিথ্যা এটা পরের কথা। আমার অনুষ্ঠানেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন যে আপনি এখন আওয়ামী লীগের এত সমালোচনা করছেন, আপনি আসলে যে মানুষ যেভাবে জামা প্যান্ট চেঞ্জ করে আপনি আসলে সেরকম ভাবে প্যান্ট চেঞ্জ করছেন। সেটি সম্পর্কে আপনি না, দেখেন, সোশ্যাল মিডিয়ায় তো জামা প্যান্ট চেঞ্জ করার ছবি ওবায়দুল কাদের সাহেবের আছে। আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথাও বলি নাই। আমার কথা তো রেকর্ডেড হয়ে যাচ্ছে। আমি তো আপনার সাথে অনেক প্রোগ্রাম করেছি, আপনি তো বলতে পারবেন না আওয়ামী লীগের বিরুদ্ধে আমি কোনো কথা বলেছি। আওয়ামী লীগকে নিয়ে আমার কোনো সমালোচনা নেই। আমি বারবার বলছি আওয়ামী লীগ কোনো দোষ করে না। আওয়ামী লীগ কিভাবে দোষ করবে? আওয়ামী লীগ তো 1949 সালে 23 জুন থেকে বাঙালির জন্য সংগ্রাম করলো, আন্দোলন করলো। আওয়ামী লীগ কেমন আপনি দোষ দিবেন? আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা হলো কিভাবে? বঙ্গবন্ধু ছাড়া, আওয়ামী লীগ ছাড়া আমাদের স্বাধীনতা ইতিহাস আওয়ামী কিভাবে লীগের পরিকল্পিত? শীর্ষ নেতা থেকে শুরু করে আওয়ামী লীগের পরের আমি কি ধাপের নেতারা যারা সিদ্ধান্ত নেন আওয়ামী লীগ তারা কি যদি কারো দোষ বাবার করেন, সম্পত্তি? তাহলে আওয়ামী লীগ না, কেমনে না, দোষ না করেন? শুনেন শুনেন, আওয়ামী লীগ কি কারো বাবার সম্পত্তি? এটা কি রেজিস্ট্রি অফিসে লেখা হয়েছে? আওয়ামী লীগের কোন লোক নেতা হতে পারেন, পদধারী হতে পারেন, আমি তাকে নিয়ে কথা বলতে পারবো না তিনি অন্যায় করলে? তা আমাকে নিয়ে কথা বলা যাবে না? তা আমাকে নিয়ে যদি কোনো লোক সত্য কোনো অভিযোগ আনে, কথার কথা, এমনকি মিথ্যা অভিযোগ যদি আনে, তার জন্য আমি আওয়ামী লীগ থেকে খারিজ হলাম বা উনি কি খারিজ হলেন? ব্যাপারটা কি এরকম? একেবারেই তা না। এটা তো রাজনৈতিক দল, এটা গণতান্ত্রিক পদ। আমি যদি মনে করি যে আমার কোন পদধারী নেতা বা সহযোদ্ধা, এভাবে বলতে চাই, বা সংগ্রামী সত্তা, হ্যাঁ, আমাদের বয়স তো এখন 18 উপরে, আমরা সবাই বয়প্রাপ্ত, হ্যাঁ, নিশ্চয়ই এমন রাজনীতিবিদ আছেন যার বয়স 90, তাকে আমি সালাম দিব, তাকে আমি বসার জন্য জায়গা ছেড়ে দেবো, সব ঠিক আছে। কিন্তু তাই বলে রাজনৈতিক সিদ্ধান্তের জায়গায় তার সাথে আমি দ্বিমত পোষণ করতে পারবো না? এটাই তো গণতন্ত্র। এটা করি আসলে তো নাই বলেই তো পারতেন না, আজকে তাই আমাদের, না? এই সিদ্ধান্ত না, এখন ওটা দ্বিমত পোষণ করছেন আমরা না। আমরা সেটা করতে পারি নাই বলেই তো 5ই আগস্ট হয়েছে। এখন কি বুঝি না? তা আপনি ওবায়দুল কাদের সাহেব তো অনেক কথাই বলছেন, আমি পালাবো না। কে বলেছে পালাবো? তো পালাইলেন তো। তো রাশেক রহমান নিয়ে আপনি কথা বলছেন, আপনার নৈতিক অবস্থান কোথায়? কেন আপনার কথা কেউ বিশ্বাস করবে? আপনার নিজের আপন ভাই আপনাকে নিয়ে গালিগালাজ করে, ওইটা তো ঠিক করতে পারেন নাই। আপনার জেলা আওয়ামী লীগ, যেখান থেকে আপনি এমপি, সেখানকার যে জেলা আওয়ামী লীগের সভাপতি একরাম চৌধুরী ওপেন লাইভে গিয়ে আপনাকে গালিগালাজ করে, কই আপনি তো কিছু বলতে পারেন নাই, আজ পর্যন্ত পরিষ্কার করতে পারেন নাই। আপনি কি বলে ধানমন্ডির তিনেরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর যে রাজনৈতিক কার্যালয়ে, সেখানে বাহাউদ্দিন নাজিম সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সেও তো একজন সিনিয়র পলিটিশিয়ান নাকি? সে তার এমনি এমনি বড় হয় নাই। তো সে যে তাকে লাঞ্ছতি করতে গেল ওবায়দুল কাদের সাহেবকে, সেটার উত্তর কোথায়? কেন করতে গেল? কি কারণে? আরে আমি তো অনেক পরের বিষয়। আমি তো বললাম যে ওনাকে 1991 সাল থেকে আমি চিনি, ওনাকে এত কাপড় বদলাইতে দেখি নাই, হাতে আমি রোলেক্স তো দেখি নাই। তখন তো ক্যাসিও পড়তে বোধ হয় আমার যতদূর মনে পড়ে। আর এত কাপড়ও ছিল না। তা আপনি এখন, সেটা হোক, আমি কারো কাপড় পরে নিয়ে পরশ্রীকাতর না, আমি নিজেও ছোটবেলাতে ভালো ভালো কাপড় পরছি, অন্য পরলেও আমার ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে কাপড়টা কোথা থেকে আসছে সেটা দেখতে হবে তো। আর তার থেকেও বড় কথা, যিনি কবি, তিনি যদি একজন ব্যাংকারের মতো সারাদিন স্যুট পরে বেড়ায়, তাহলে তার কবি লাগবে না। যিনি সাংবাদিক, তিনি যদি সারাদিন মাইকেল জ্যাকসনের মতো চিকমিকা জ্যাকেট পরে ঘুরে বেড়ায়, তাহলে তাকে সাংবাদিক লাগবে না। সুতরাং আমার দেশের রাজনীতিতে হিউমিলিটির তো একটা ব্যাপার আছে। তো ধরেন, একটা কথার কথা বলছি, ধরেন একে খান গ্রুপ, তারাও তো রাজনীতিবিদ ছিল, একটা কথার কথা বলছি, হ্যাঁ। বা ধরেন আমাদের নসরুল হামিদ বিপুল সাহেবের বাবা, উনি আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন, আমার বাবা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আছেন, আর উনি ছিলেন বনেদি মানুষ, বহু সম্পদের মালিক। তো এখন ধরেন ওনার মতো একজন পলিটিশিয়ান দামি কাপড় পরে, কেউ কিছু মনে করবে না। কিন্তু আপনি মরমী নেতা সেজেছেন, এখন মরমী নেতা সেজে আপনি প্যাথিক ফিলিপ পরে ঘুরে বেড়াচ্ছেন। তো এইটা কি আমি তুলে ধরা আমি আওয়ামী লীগের বিরুদ্ধে গেলাম? রিয়েলি নো, নট এট অল, এটা হতে পারে না। জি, তাহলে তাহলে এটা এটা যদিও আমি এখন একটু অন্য প্রসঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু এটা একটু শেষ করি। তাহলে আপনি, আপনার কি মনে হয়, মানে আপনি এর আগেও অনেকভাবেই আসলে নানানভাবে সমালোচনা করেছেন, বিশেষ করে ওবায়দুল কাদেরকে না, নিয়ে আমি অনেকভাবে সমালোচনা করেছেন। করিনি। হ্যাঁ, আমি শুধু বলেছি বাংলাদেশ আওয়ামী লীগের যেভাবেই হোক অন গ্রাউন্ড, অর্থাৎ বাংলাদেশে একজন মুখপাত্র দেওয়া দরকার। এবং আমি আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাচ্ছি, গ্রহণযোগ্য সম্মানী মানুষরাই আওয়ামী লীগের মুখপাত্র হওয়ার জন্য প্রস্তুত আছেন, তারা জেলে যাওয়া নিয়ে ভয় পান না, এটা দেওয়া প্রয়োজন। আমরা অনেকগুলো সুযোগ হারিয়েছি, সেই সুযোগগুলো আমরা হারাতাম না।
হ্যাঁ, তাহলে আমার যে প্রশ্নটা ছিল জনাব না আশিক রহমান, এখন প্রশ্নটা আমি আমার তো এখানে ধরেন যে তাহলে আপনি বলবেন এই প্রশ্নটা একটু শুনে নেন। এই যে প্রশ্নটা হচ্ছে যে তাহলে কেন নেত্রী ওবায়দুল কাদেরের উপরেই আস্থা রাখছেন? না, এটা আমি জানি না ভাই, আমি অন্তর্জামী না। যেহেতু আমাদের এমন কোনো ফোরাম নাই, আমার জানা মতে নাই, আমরা তো অত বড় নেতা না, হয়তো বা আমরা ডাক পাই না বা আমাদের হয়তো চেনে না। এখন আমাকে যে খুব ভালো চেনে বা আমার উপরে যে খুব আস্থা আছে সেটা তো মনে হচ্ছে না, নাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করতেন। আমি গোপনে কয়েকটা নাম বলতাম, উনি শুনে দেখতেন করা যায় কিনা। আই নো, আমরা তো এই দেশে বড় হয়েছি, আসমান থেকে এসে পড়ি নেই। সুতরাং আমি তো আমার কথা বলছি না, আমি জানি বাংলাদেশের ভিতরে এমন লোক আছেন যারা ওই পর্যায়ের বলবেন গ্রহণযোগ্য কারা ব্যক্তি। তারা, মানে কয়েকজনের নাম না, বলবেন? আমি আপনার অনুষ্ঠানে কখনো এটা বলবো না, কখনো এটা বলবো না, পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি। আওয়ামী লীগের কর্মী হিসাবে আওয়ামী লীগের নেত্রী যদি আমাকে প্রশ্ন করেন যে তুমি আমার 5টা নাম দাও, আমি অবশ্যই 5টা নাম দিব। কেন আমি 5টা নাম দিচ্ছি সেটা ওনাকে আমি বুঝাই বলার চেষ্টা করব। উনি আমার মুরব্বী, উনি সব বুঝবেন তা না, ওনার সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু আমি চেষ্টা করবো ওনাকে বুঝিয়ে বলার জন্য, আমি কনভিন্স করার জন্য চেষ্টা করব। নট অনলি দ্যাট, আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে এখন কি হচ্ছে। আপনি যখন 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনের যে একটা নীতিভ্রষ্ট নির্বাচন, এটা যতক্ষণ আপনি আপহোল্ড করার চেষ্টা করছেন, আপনি বিশ্বাস করেন কোন এলাকাকে আপনি একীভূত করতে পারবেন না, অসম্ভব। আমি তো আপনার অনুষ্ঠানে এসে সত্য কথাই বলি। আজকে ফজলে নূর তাপস ভাই, উনি ঢাকা শহরের মেয়র ছিলেন, ঠিক আছে। উনি যদি এখন 100 জন লোক নামাতে যান, আপনি কি মনে করেন যে তার যে ভিতরে ভিতরে প্রতিদ্বন্দ্বী ওই পদের জন্য ঢাকা শহরে আওয়ামী লীগের পক্ষ থেকে, সে আর 100 জন লোক নামাবে? কেউ তো ফকির না, কেউ তো গরিব না, নামলো না। আওয়ামী লীগ 3 বছর 4 বছর 5 বছর ক্ষমতায় গেল না, কারো কিছু যায় আসে না। এখানে মজার বিষয় হচ্ছে, আপনি এটা জিনিস খেয়াল করেন, যেসব অর্থ পাচারকারীদের কথা দিয়ে আপনি প্রোগ্রাম শুরু করেছিলেন 5ই আগস্টের পরে, এখন কোন গণমাধ্যমে তাদের নাম দেখেন? কিন্তু গণমাধ্যমে খোঁজ নিয়ে দেখবেন এই আওয়ামী লীগের নেতা কর্মীরা মাই খাচ্ছে, তারাই জেলে যাচ্ছে। কিন্তু যারা দুষ্টু লোক, যাদের কারণে আজকে এই অবস্থা, তাদের কারো নাম কিন্তু নাই। বিএনপিও তোলে না, বিএনপি তার কোন বক্তব্যে একজন বৃহৎ অর্থ পাচারের নাম উচ্চারণ তো করেন না। আপনাদের সময় জামাত সরকারের করেন না, আশ্রয় না না, প্রশ্রয়ে যারা আপনি অর্থ আমার কথা পাচারটা শেষ করতে করতে দেন, পারলেন। আমাকে কথা শেষ করতে দেন। আচ্ছা, জামাত উচ্চারণ করে না। নট অনলি দ্যাট, এমনকি বর্তমান যে সরকার ডক্টর ইউনূসের, সেই সরকার উচ্চারণ করেন না। তার এই যে মানে যারা যাদের আশ্রয়, মানে আপনাদের আশ্রয় প্রশ্রয়ে যারা অর্থ পাচারটা করতে পারলেন, তারা কি এখন দেশে যেই আওয়ামী লীগ নেতারা যাদের অবস্থা খুব খারাপ, আপনাদের কাছেও নানান রকম সেটির তথ্য না, আসে, 1 টাকাও তাদেরকে সহায়তা প্রশ্নই আসে করছেন? না, কোথা কেন তারা হেল্প করবে? আরে শুনেন, আমার আব্বা 1972 সালের যখন বঙ্গবন্ধু 10 জানুয়ারি বাংলাদেশে ফিরে আসলেন, ঢাকা শহরের প্রথম প্রশাসক, মানে মেয়রের যে পদ সরকার থেকে যায়, সেটা হিসেবে নিযুক্ত হন। বঙ্গবন্ধু 31 বছর বয়সে আমার বাবাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেন, ঠিক আছে। গতকালকে আমার বাবা আমাকে বলতেছেন যে বাপ, আমি যখন মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসক, ঢাকা শহরের সুইপাররা হরতালে চলে গেল, কারণ যুদ্ধ বিধ্বস্ত দেশ, বেতন নাই, টাকা নাই, তাই না? তো আমার বাবার কাজ কি? সরকারের পারপাস সার্ভ করা। উনি একজন শক্ত প্রশাসক ছিলেন। বঙ্গবন্ধু আমার বাবাকে ডাকলেন। আপনি জিনিসটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, আমি আবার বলি, যেই সেই লোক না তো, একজন 31 বছর বয়স্ক ইয়াং সিএসপি অফিসার, যে ঢাকা মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসক, তাকে ডাকলেন, ঠিক আছে। যেই যেই বঙ্গবন্ধুর কথায় পুরো পাকিস্তান প্রকম্পিত হয়, বিশ্ববাসী প্রকম্পিত হয়, তাকে আমার বাবা ডাকলেন। আমার বাবা যে দেখলেন যে সুন্দরলাল, মেথডদের যে নেতা সুন্দরলাল, সে বঙ্গবন্ধুর সামনে স্বাভাবিক অবলীলায় বসে আছেন। এই গল্পটা আপনাকে বলছি কেন? দ্যাট ওয়াজ বঙ্গবন্ধু। তার সামনে কোনো অর্থ পাচারকারী বসেছিল না। বঙ্গবন্ধুর সবচেয়ে বড় শত্রুকেও যদি জিজ্ঞাসা করেন, সে কোনো একটা নাম করা শীর্ষ সন্ত্রাসী, গুন্ডা, কোনো অর্থ পাচারকারী বঙ্গবন্ধুর সামনে বসেছিল, বলতে পারবে না। দ্যাট ওয়াজ বঙ্গবন্ধু। সুন্দরলাল বসেছিল, ওই চেয়ারে তাজউদ্দিন সাহেব বসছে, ওই চেয়ারে সৈয়দ নজরুল ইসলাম সাহেব বসছে, হয়তোবা ওই চেয়ারে একান্ত মুহূর্তে মার্শাল টিটো, সেও বসছে। এই ছিল বঙ্গবন্ধু। তো আপনি যাদের নিয়ে কথা বলতেছেন, তাদের আশ্রয় প্রশ্রয়ের কোনো অভাব হয় না। এবং মানে আমার কথা হচ্ছে, তারা, আমি কারো অনিষ্ট চাই না, তারা তো খুব ক্ষমতাবান মানুষ, তারা বেঁচে থাকুক, ভালো থাকুক, আমরা বিপদ থেকে মুক্তি চাই। কিন্তু আমার কাছে যেটা খারাপ লাগতেছে সেটা হচ্ছে যে, যারা আমাদের কথায় একটু হইলো 1 পা 2 পা করে 10 পা আগায়, তাদের জন্য আমরা কি করছি? জি,
তার কাজের জন্য জন্য কি আপনি কি দিতে পারছি? আপনারা কি করছেন সেটি তো বড় প্রশ্ন রয়েই যায়। মানে বঙ্গবন্ধুর সাথে মানে এখনকার প্রসঙ্গে বলছিলেন যে বঙ্গবন্ধুর সাথে কারা বসতেন, সাধারণ সুন্দরলাল মানুষ নামটা নিয়ে মনে বসতেন। রাখবেন, সুন্দরলাল। নিশ্চয়ই সেটি আবার বঙ্গবন্ধু বলতেন তার আশেপাশে চাটার দল ঘুরে বেড়াতো, এটাও আবার সেই সময়। হ্যাঁ, হ্যাঁ, চাটা তো ঘুরে বেড়াতাম। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে বললাম যে সেলিব্রেটেড কোন ক্রিমিনালকে বঙ্গবন্ধুর সামনে বসছেন আপনি কোন বইয়ে পড়ছেন নাকি? পাইছেন? বঙ্গবন্ধুর চরম শত্রু তো এটা লিখতে পারেনি। জি, আবার দেখেছেন একটু আপনি? বর্তমান প্রসঙ্গে আসি। একটু বর্তমান প্রসঙ্গে আসি যে এই যে ঘটনাটা, সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার পরে একটা মানে এই প্রসঙ্গে আমি কয়েকটা প্রশ্ন আপনাকে একবারে করে ফেলি যে কিছু প্রচারণা আসছে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরগুলো আসছে যে এই ঘটনাটির পেছনে রাশিদ রহমান আপনি যদি শোনেন, সোহাগ হত্যাকাণ্ডের পেছনে ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থা জড়িত। হ্যাঁ, ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থা জড়িত এরকম বলছেন প্রবাসী সাংবাদিক অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন। তিনি বলছেন যে এটি ডিজিএফআই পেট্রোনাইজেশনে হয়েছে এবং তিনি এও বলছেন যে যদি তদন্ত করা হয় তাহলে 1 নম্বর আসামি দেখা যাবে জেনারেল ওয়াকার। একটু ছোট্ট করে আপনি বলবেন যে এরকম ঘটনা কি আসলেও হতে পারে কিনা, আপনার একটা মন্তব্য। এবং আমার মূল যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের নেতারাও সেনাবাহিনীকে এবং সেনাপ্রধানকে খুব আস্থায় নেওয়ার মতো অবস্থা ছিল না। আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন জনাব আসাদুজ্জামান খান কামাল, তিনিও বলেছিলেন যে এটি ইসলামিক উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান, 5ই আগস্টের ঘটনাকে তিনি বলেছেন মেরুদণ্ডহীনও বলেছেন সেনাপ্রধানকে সম্প্রতি তিনি। তো মানে আসলে সেনাবাহিনীর ভূমিকাটাই কেমন তখন থেকে এখন পর্যন্ত, সেটাও একটু শুনবো। আরো একটা প্রশ্ন আছে, আগে দুটো শুনে নিই। আচ্ছা দেখেন, প্রথম কথা হচ্ছে যে আপনার অনুষ্ঠানে তো অনেকে আসে, আওয়ামী লীগের সিনিয়র, মধ্যম পর্যায়ে এবং আমাদের মতো যারা অপেক্ষাকৃত তরুণ আসে না? তা আপনি যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন তাদের একটু জিজ্ঞেস করবেন তো তারা জীবনের প্রথম রাজনীতিবিদ হিসাবে ডিজিএফআই বা এনএসআই এর সাথে কবে প্রথম বৈঠক করলেন, চা খেলেন, ডিনার করলেন? আপনি এই 15 বছর আগে এরকম কোনো তথ্য পাবেন না। রাজনীতিটা তো আমরা নিজেরা গলা টিপে মেরে ফেলছি। আমার তো আজকে বলতে অসুবিধা নেই আমি একজন এমপি হতে চাই, আমি রাজনীতি করতে চাই, আমি তো প্রতি সপ্তাহে একবার করে ডিজিএফ এর সাথে মিটিং করতাম। কেন করতেন? তাছাড়া তো তাছাড়া তো আপনি কোনোভাবেই আপনি একটা মিনিট, তাছাড়া তো আপনি কোনোভাবেই রাজনীতিতে সামনে আগাতে পারবেন না। কারণ আপনার আপনার আমল নামা তো পলিটিশিয়ানের কাছ থেকে আসতেছে না, আপনার আমল নামা তো আসতেছে ওই জায়গা থেকে, এটা বাস্তবতা। এবং আমি একা কেন, আমি তো সংকোচহীন ভাবে বলে ফেললাম, আপনি 2024 সালে যতজন এমপি ক্যান্ডিডেট আছেন, যারা এমপি হয়েছেন তারা না, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এমনকি 52তম ব্যক্তি, যেটা ওবায়দুল কাদের সাহেবের নেতৃত্ব হয়েছে, যে একটি এলাকায় 52টি নমিনেশন পেপার বিক্রি হয়েছে, সেই জায়গারও 52তম ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি চা নাস্তা খেয়ে আসছিলেন, গল্প করে আসছিলেন, পাবেন করে আসছিল। এখন কথা হচ্ছে যে মানে উইপেনাইজেশন অফ পলিটিক্স, তো যখন ডিজিএফআই পলিটিশিয়ানের হাত থেকে মানুষজন চলে আপনাদের যায়। সাথে কথাই বলতে মানে কথা বলার জন্য কি আপনারা অ্যাপ্রোচ করতেন নাকি ওনারা করতেন? ওনারাও করতেন, আমরাও করতাম। তারপর কি কথা হতো, কি কথা না তার কি সাথে? কথা না, কি কথা না, শুনেন কি কথার আছে, কি কথা আপনি বোঝাচ্ছেন, আপনি জননেত্রী শেখ হাসিনার জন্য বিশ্বস্ত, আপনি এতগুলো মিটিং করছেন, এতগুলো কথা বলছেন, এই তো। লেনদেন ছিল কিছু? না, আমার পক্ষ থেকে কোনো লেনদেন ছিল, আমার তো আর লেনদেন লাগে না ভাই, আমি তো নমিনেশন পাবো এটাই স্বাভাবিক, আমার তো লেনদেন করে না, আমি এসব মিথ্যা কথা বলে লাভ নাই, আমি আগেও বলেছি লেনদেন হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের নমিনেশনে। না, নমিনেশন পাবেন এটাই স্বাভাবিক কেন? যদি স্বাভাবিকই হয় হ্যাঁ তাহলে স্বাভাবিক, ডিজিএফআই এর সাথে হ্যাঁ, কথা কারণ বলতে হবে কেন? অবশ্যই আই ওয়াজ ভেরি ভোকাল অ্যাবাউট দ্য পার্টি, আই ওয়াজ ওয়ার্কিং রিয়েলি তাহলে এত হার্ড, আমার ডিজিএফআই এর সাথে ফ্যামিলির চা মধ্যে খেতে হতো থাকবেন, কেন? এটা স্বাভাবিক। না, সেটা তো, আচ্ছা শুনেন, আপনি যখন একটা প্রমিনেন্ট লোক হবেন, আপনাকে যখন কেউ একটা দায়িত্ব দিবে, সে তো প্রমিনেন্ট লোকদের সাথে যোগাযোগ করবে, ওরা আমার সাথে যোগাযোগ করতো। হ্যাঁ, আমরা টিভিতে যেতাম, কথা বলতাম, ডিজিএফআই আপনার সাথে কথা বলতো, আপনিও অনেক দাওয়াতে গেছেন, আপনি রমজান মাসে ইফতারে যান নাই, তা আপনি রমজান মাসে ইফতারে না, কেন আমি আপনাকে যেতে কখনো হবে রমজান মাসে ডিজিএফআই? ইফতারে মানে যাইনি। হয়তো আপনি যান নাই, যাওয়ার কথা। এখন আপনি যে বলেন যে আপনি কোন অনুষ্ঠানে, আমি এটা ডিবেট করবো না আপনার সাথে, আমার কথা হচ্ছে যে আপনি দেখবেন গণমাধ্যম কর্মী, আপনি সরকারি দাওয়াতে কেন ইফতারে যাবেন? যাওয়ার কোনো প্রয়োজন নাই তো। মানে হ্যাঁ, দাওয়াতে যাওয়ার তো আর প্রয়োজন না, হয় না, দাওয়াতে আপনি গেলাম যেতে কি পারেন, গেলাম না সেটা আলাদা না কথা। না কিন্তু না, আপনারা তো একদম না, প্রয়োজনে যেতেন, এমপি একদম না, হবার জন্য আপনি যেতেন। একটা আপনি হচ্ছে দাওয়াত না না, পড়লো গেলাম, শুনে আর শুনে, একটা হচ্ছে আপনি যেতে পারতেন তথ্যমন্ত্রীর দাওয়াতে, হুম। যখনই এর বাইরে যাবেন তার মানে দের ইজ সামথিং রং।
হ্যাঁ, প্ল্যাটফর্মটা তো এক না একজনের জন্য না এক এক ভাবে। আসলে বিষয়টা আমার কাছে কিন্তু সেরকম মনে হয় না, যদিও এই বিষয়ে আমি বিতর্কে এখন যেতে চাই না, কারণ আপনি দরকার আমাকে নাই, দাওয়াত করতে দরকার পারেন, নাই। আমি আপনার দাওয়াতে যেতেও পারি, নাও যেতে পারি, বা আমাকে যে কেউই দাওয়াত করতে পারে, যে কোনো প্রতিষ্ঠান দাওয়াত করতে পারে, আমি যেতেই পারি, না, নাও যেতে আপনি পারি, কিন্তু আমাকে আমি ভুল কি বুঝতেছেন। আমি আপনি আমার আমাকে মনোনয়ন নেবার না, জন্য যাচ্ছি বা কোনো বিশেষ না, সুবিধা না, নেওয়ার জন্য যাচ্ছি, আপনি বিষয়টা আমাকে নিশ্চয়ই না, সেরকম না। আপনি মনে হয় জিনিসটা বুঝতে পারেননি। আমি একটু বুঝাই বলার চেষ্টা করি, উইথ অল ডিউ রেসপেক্ট। আপনাকে যখন আমি দাওয়াত দিব, তখন কি কি কারণে দাওয়াত দিব? এক, আপনি আমার আত্মীয়। দুই, আপনি খুব ভালো হুম গণমাধ্যম একজন ব্যক্তিত্ব, আপনাকে আমি আপনার ফ্যান। তিন, আমার মনে হইতে পারে যে আপনাকে আমি খাতির করলে আপনার মাধ্যমে আমি অনেক মিডিয়া ব্রেক পাবো। হুম চতুর্থ, তো আমার মনে হইতে পারে যে আমার পলিটিক্সে আগাতে গেলে আপনার মাধ্যমে চেহারা দেখাতে পারলে আমার খুব সুবিধা। হ্যাঁ। আর পঞ্চমতম আমার মনে হতে পারে যে আপনার মতো একজন লোক যদি আমার সরকারের প্রেস সচিব হয়, অথবা প্রেসের কোনো একটা অফিসিয়াল দায়িত্ব থাকলে আমার তো আমি আপনাকে আমন্ত্রণ জানালাম। আপনি আসবেন কি আসবেন না সেটা আরেক ব্যাপার, সেটা আমি বলিনি যে আপনি যাবেনই। আমি বলছি যে সম্পর্কগুলো কিভাবে তৈরি হয়, এমনি এমনি তো না। আপনি ধরেন ক্রিকেট প্লেয়ার রিক্রুট করেন কিভাবে? কোনো ক্রিকেট প্লেয়ার তো এসে আপনাকে বলে না, আসেন আমি বোলিং করে দেখাই কেমন বোলিং করি। এখানে স্কাউট বলে একটা শব্দ আছে, সারা দেশে বিভিন্ন ক্যাম্প হয়, খেলাধুলা হয়, সেখান থেকে ভালো ক্রিকেট প্লেয়ারদের বেছে নিয়ে আসা হয়। সুতরাং ইটস এ বোথ ওয়ে চ্যানেল। হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, যে আমার পূর্ববর্তী প্রজন্মের যারা আছেন তারা ডিজিএফআই এনএসআই তাদের রাজনীতির কোন পর্যায়ে চিনতেন বা জানতেন, এই ধরনের গল্পগুলো আমি কোনোদিন শুনি নাই। কিন্তু আমার দেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে করে রাজনীতিতে টিকে থাকার জন্য এই যোগাযোগগুলো রাখা খুব প্রয়োজন ছিল। এখন অনেকে স্বীকার করবেন, অনেকে স্বীকার করবেন না। তবে আসল জায়গাটা আসি, কথা তো দূরে চলে গেছে অনেক। হুম আমি ভাই খুব কনফিউজড। সেটা হচ্ছে যে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল সাহেব খুব ভদ্র মানুষ, খুব ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে কথা বলেন। এখন উনি যে বলে ফেললেন যে সেনা প্রধানের কোনো মেরুদণ্ড নাই এবং তার কারণে এই ঘটনা ঘটেছে, তা তাইলে এখন তাকে যদি তার নেতা কর্মীরা জিজ্ঞাসা করে যে ওয়াকারুজ্জামান সাহেবের পরিচয় কি, ওনাকে সেনা প্রধান কে বানাইলো, বা উনি কার আত্মীয়, এটা জবাবও তো ওনাকে দিতে হবে। এগুলো আমি জবাব দিতে যাব না, এটা আপনাকে আসাদুজ্জামান খান কামাল সাহেবকে জিজ্ঞেস করতে হবে। আর তার থেকে বড় কথা, যে আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, তাহলে এই পর্যায়ে আসলো কেন যেখানে সেনাবাহিনী ছাড়া আপনি টিকতে পারছেন না? আপনি যদি ডেমোক্রেসিতেই বিশ্বাস করেন, তাহলে এই পর্যায়ে আসলো কেন যে আপনাকে সেনাবাহিনী নামাতে হবে? তো ঘটনা হচ্ছে যে কিছু প্রশ্ন আছে যেগুলো আমি শুনতে পারবো, হ্যাঁ, আমি সাপ্লিমেন্ট করতে পারবো, কিন্তু উত্তর দিতে পারবো না। এটা আসাদুজ্জামান খান কামাল সাহেবকে জিজ্ঞেস করতে হবে। যে সেনা প্রধান তো আর আপনি আমি বানাতে পারি না, পারেন কি? এটা তো ডেমোক্রেটিক কোনো পদ না, আমরা তো ভোট দিয়ে বানাতে পারি না। তো উনি হলেন কেন যদি উনি মেরুদণ্ডহীন হয়? এটা বিচার করার দায়িত্ব কার? আপনার, আমার, নাকি যারা যিনি সেনাবাহিনীর বা যারা সেনাবাহিনীর মানে দায়িত্বে আছেন তারা? মেরুদণ্ড আছে ভেবে দেয়া হয়েছিল, পরে হয়তো দেখা যাচ্ছে সেটা মেরুদণ্ডহীন, তো আমি মানে জানি না আমি কি, তার পক্ষে কি হয়তোবা, ডিফেন্স হতে পারে সেটা বলছি, কিন্তু হয়তোবা মেরুদণ্ড আমরা আপনারা চাইও তাই না। মনে করেন না, না, মানে। শুনেন, হয়তো আমরা মেরুদণ্ড চাই না, সেটাও তো হতে পারে। আপনি কেন মনে করছেন ভেবে দেওয়া হয়েছিল? হয়তোবা আমরা তো আর বুঝতে পারি না যে এরকম পরিস্থিতি হবে, আমরা হয়তোবা মেরুদণ্ড চাই না। আপনি মনে করেন আমি আপনাকে একটা একটা হাইপোথিসিস দিচ্ছি, হ্যাঁ। ধরেন আগামীকালকে আওয়ামী লীগ ইন্ডিয়ায় বসে একটা স্বাধীন বাংলা সরকার করে ফেললো, এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে ঘোষণা দিল যে এটি একটি নতুন সরকার, এবং আমরা পার্বত্য চট্টগ্রামের গহীন যে অরণ্য, যে পর্বত এলাকা, সেখান থেকে আমরা যুদ্ধ শুরু করে দিলাম। ঠিক আছে? তো এখন নিশ্চয়ই যুদ্ধের জন্য তো আমাদের কমান্ডার লাগবে, লাগবে না? তো এখন ধরেন আমাদের শামীম ওসমান সাহেব কমান্ডার, নারায়ণগঞ্জের মানুষদের পক্ষ থেকে। আবার সেখানে আইবি রহমান, তাকেও তো ফেলে দিতে পারবেন না। তো দুইজনের প্রতিদ্বন্দ্বিতা বা শত্রুতা এমন এক পর্যায়ে আছে, রাতের অন্ধকার ওই জঙ্গলের মধ্যে শত্রুকে মোকাবেলা না করতে গিয়ে বা আক্রমণ না করতে গিয়ে নিজেরা নিজেরা কি করে বসে, ঠিক আছে? আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? তার মানে কি, যে আমরা সব জায়গায় ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড কনকার করতে গিয়ে নিজেরা নিজেদের 12টা বাজিয়ে ফেলেছি। এবং এটা শুধু দলের মধ্যে না, এটা তো আর্মিতেও হয়েছে, সেনাবাহিনী, পুলিশেও হয়েছে, সব জায়গায় হয়েছে কম বেশি। হ্যাঁ, তো এখন আমি তো দেখি আপনার এখানে অনেক লোক আমাকে গালিগালাজ করে, পুরো প্রোগ্রাম না শুনে না বুঝে গালিগালাজ করে, বলে আপনি সমালোচনা। আরে ভাই, এটা কি সমালোচনা নাকি?
আমাকে যদি ঘুরে আপনি আপনি যদি সমালোচনা না বললেও এটি তো তাদের জন্য খুব আনন্দদায়ক কথা না যে না এরকম আনন্দ, দক্ষ লোককে তারা অবশ্যই বাছাই আপনার করতে গায়ে চেয়েছেন। আপনার আমি একটু আপনার এই পেটের প্রসঙ্গে ব্যথা, আপনাকে জানতে চাই, আওয়ামী লীগ কি এটা আপনার মনে করছে? আপনার কি মনে হয় এই কথাগুলো শুনে এখনো যে আওয়ামী লীগ কি সেনাপ্রধানকে তার নিজেদের লোক বলে এখনো মনে করছে? যদিও তাকে বিশ্বাসঘাতক, কেউ কেউ আবার সাপের সাথেও তুলনা করেছেন। আপনাদের নেতাদের মধ্যে খুব সিনিয়র নেতা জনাব আব্দুর রহমানের কথা বলছি আমি, আমার অনুষ্ঠানে সেই বিষয়ে আমি তাকে প্রশ্ন করেছিলাম। তাদের অভ্যুত্থানের কথা বলেছেন। তো আমি আসলে প্রশ্নটা করতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কোট করি বলি একটা ইন্টারভিউ বলছে নির্বাচন করতে চাচ্ছেন আমাদেরকে বাইরে রেখে, কারণ আমরা তো সব মেরুদণ্ডহীন লোকের সাথে আছি। তো তখন প্রশ্নকর্তা জিজ্ঞাসা করছেন কে মেরুদণ্ডহীন, তখন বলছেন সেনাপতির কথা বলছি। হ্যাঁ, তো এই আমাদের আমরা তো সব মেরুদণ্ড লোকের সাথে আছি, মানে আমরা বলতে কি সেনাপ্রধানকে আমরা আমাদের মানুষ হিসাবে ট্রিট করছে আওয়ামী লীগ? সহজ জিনিস বুঝি, আমাদের লোক বলতে বাংলাদেশের মানুষ বুঝে আমার জন্য, আমি এর বাইরে কোনো কমেন্ট করবো না। কিন্তু আপনি বাংলাদেশের মানুষ তো বাংলাদেশের অনেক বৃহত্তর, আপনি আপনি বললেন তার মধ্যে তো আসলে আপনি ডক্টর ইউনূসও আছে, জামাতও না আছে, বিএনপি আছে, সবাই না আছে। হ্যাঁ থাকতে পারে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আপনি বিশ্লেষণ করলে দেখবেন যে যখনই আমরা কাউকে মাইম্যান মনে করেছি সেই লোকটাই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এটা তো শুধু আওয়ামী লীগের জন্য সত্য না, আওয়ামী লীগ কি এটা এখনো তো সেনাপ্রধানকে শুনেন, মাইম্যান মনে নো করছে? নো প্লিজ প্লিজ আমি একটু বলি। বঙ্গবন্ধুর পতনের সাথে আপনি এটার বা তার হত্যাকাণ্ডের সাথে একটা সংযোগ খুঁজে পাবেন। আপনি জিয়াউর রহমান, মেজর জেনারেল জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে আপনি আমার কথার একটা সম্পর্ক খুঁজে পাবেন। আপনি হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের সাথে তার মাইম্যান তার সাথে বিট্রে করেছে, এটার একটা সম্পর্ক খুঁজে পাবেন। সমস্যা হচ্ছে যে আমরা বুঝতে চাই না। এমনকি 1/11 সেখানেও মাইম্যান তো ছিল, হ্যাঁ, খালেদা জিয়ার, তারেক জিয়ার, সেখানেও বিট্রিয়াল ছিল। ব্যাপারটা হচ্ছে আপনি ইনস্টিটিউশন বিল্ড না করে যখন মাইম্যান খুঁজবেন তখন প্রতিবারই আপনি প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার শিকার হবেন। আমরা এই শিক্ষাটা যদি নিতে পারি তাহলে হয়তো আগামী দিনে ভালো। আমি আগামী দিন নিয়ে খুব বেশি চিন্তিত। তার গতদিন মানে কি হয়েছে সেটা নিয়ে চিন্তিত বিশ্বাসঘাতকতার না। শিকার হবার পরেও কি আপনারা মাইম্যান মনে করছেন? মানে যদি তাই হয় সেটা তো আমি বলতে পারি না, আমি তো বললাম যেগুলো ডিফারেন্ট হাইটের আচ্ছা, জিনিস না। কারণ হচ্ছে আমি ফাইলে কি পরে পদোন্নতি দিয়েছি এটা তো আমি জানি না, এই ফাইলে আমি দেখি নাই, তো এটা মিথ্যা বললে তো লাভ নাই। ধরেন আপনাকে এইভাবে বলতে চাই কথাটা, যে একজন মানুষ 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছেন, তিনি আওয়ামী লীগ করলেন কি বিএনপি করলেন এটা বড় কথা না। আমি দেখবো যে উনি স্বাধীনতা যুদ্ধ, তার মানে স্বাধীনতা সপক্ষের মানুষ। তার মানে আর যাই হোক ওনাকে যেই পদেই আপনি দেন, বিশ্বাস করা যায় যে বাংলাদেশের যারা চিরশত্রু ছিল তাদেরকে তিনি কোনো মানে অন্যায় সুযোগ বা কোনো সুবিধা দেবেন না, এই তো ঘটনা। তার মানে কি ফাইলে এটা আছে তো যে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন। এখন যাকে আপনি মাইম্যান বানালেন তারে কেন বানালেন, ওই ফাইলটা তো আমার পড়ার সুযোগ হয় নাই। জি। আপনি মনে করেন প্রধান বিচারপতি লতিফুর রহমানকে আমরা মানে উই ওয়েন্ট আউট অফ আওয়ার ওয়ে তাকে প্রধান উপদেষ্টা করার একটা পরিস্থিতিতে নিয়ে আসার জন্য। অথচ এই প্রধান বিচারপতি লতিফুর রহমান তার জীবনে যত রায় দিয়েছে, এই রায়গুলা দেখার পরে তাকে কি কোনো অবস্থায় আপনি আসলে ওই জায়গায় নিতে পারেন? তার মানে আমরা পড়ি নাই ঠিক মতো, আমরা হুজুগের বসে কারো কথায় আমরা প্রভাবিত হয়ে করে ফেলেছি, এখনো তাই। মানে হয় কি অর্থ সম্পদ, টাকা পয়সা, স্তুতি, তেল, এগুলাতে যখন আপনি ব্যস্ত হয়ে যাবেন তখন তো আসলে হোমওয়ার্ক করবেন না, তখন তো মন দিয়ে বাড়ির কাজ করবেন না। মানে রিসার্চ তখন হোমওয়ার্কের বদলে আসলে তেলেই বেশি কাজ হয়েছে। অবশ্যই আপনি রিসার্চ আপনি করতে হবে না, পড়ালেখা এবারে করতে একটু হবে তো। একটু সংক্ষেপে কিছু বিষয়ে আসি। আমি একটু বিবিসির প্রতিবেদন যেটি নিয়ে বেশ তোলপাড়, আওয়ামী লীগ বেশ প্রতিক্রিয়া জানাচ্ছে, সেটি নিয়ে একটু কথা বলবো। তবে তার আগে এই যে এই ঘটনাগুলো, চাঁদাবাজির ঘটনা যেটা নিয়ে শুরু করলাম আলোচনা, সোহাগ হত্যাকাণ্ড, তারপরে বিএনপিকে বেশ চাপের মুখে পড়তে তো হচ্ছে, বিব্রত হতে হচ্ছে। যেই রাজনীতি যারা করছে বাংলাদেশের সক্রিয় দলগুলো, তারা খুব কড়া সমালোচনা করছে। ওই যে বললাম এরকম স্লোগানও হচ্ছে, নৌকা ধানের শেষে দুই সাপের এক বিষ, আরো অশ্লীল গালিগালাজা করা হচ্ছে তারেক রহমানকে বিভিন্ন স্লোগানে। মানে আপনাদের সময়ে একটা একটা ট্রেন্ড ছিল, যারা বেশি আসলে বিএনপিকে দোষারোপ করতে পারবে তাদের মনে যেন হতো তারা কোনো পয়েন্ট পাচ্ছেন কিনা জানি না। আপনিও বিভিন্ন সময় টকশোতে মানে বেশ দোষারোপ অপদস্থ করবারও একটা বিভিন্ন রকম কিরকম কথাবার্তা বলেন, বলতেন। কোন কোন জায়গায়? হ্যাঁ, হ্যাঁ। কিরকম বলেন, কোন কোন জায়গায় আহ, একটু এক- বলেন। মানে আপনি কি বলতেন না বিএনপিকে দোষারোপ, মানে না বিএনপির সাথে কেন আলোচনা না করতে হবে সেই বিষয়ে কথা না বলতেন? না, আমি আপনাকে হেল্প করতে চাই। হ্যাঁ। আমার জায়গা খুব পরিষ্কার ছিল যে বিএনপি যদি রাস্তায় 10,000 লোক নিয়ে রাস্তা অবরোধ করে বসে, এটার বিরোধিতা করার কোনো সুযোগ আমার নাই। কিন্তু বিএনপি যদি রাতের অন্ধকারে ফিস প্লেট, ট্রেনের রেলগাড়ির ফিস প্লেট তুলে ফেলে আর মানুষ অজান্তেই যদি মৃত্যুবরণ করে, সেটার আমি বিরুদ্ধে। আমি তো এখনো বলছি। আপনি আপনি বিএনপি তো বড় দল, আমি তো বিএনপি ছোট দল বলছি না। আপনি যদি 50,000 লোক নিয়ে ঢাকা শহর অবরোধ করে ফেলেন এবং আমাকে টেনে হেসড়েও যদি নামান,
আমি কি আপনার সাথে রাগ করতে পারবো? এটা তো জনগণের ইচ্ছা, জনগণ সাথে ছিল, তাই না? কিন্তু আপনি শারমিন চৌধুরী গুলশান থেকে ধানমন্ডি যাচ্ছেন আপনার ব্যক্তিগত কাজে, আমি আপনাকে থামালাম না, জিজ্ঞাসা করলাম না যে শারমিন চৌধুরী আপনি কি বিএনপি করেন না আওয়ামী লীগ করেন, আপনি কি শেখ হাসিনাকে সমর্থন করেন নাকি করেন না, না জিজ্ঞেস করে আমি আপনার গায়ে তেল ঢেলে আগুন ধরাই দিলাম। তো এটার বিরুদ্ধে যেন আমি করবো না, করবো তো। কিন্তু বিএনপির কোন ডেমোক্রেটিক আইডিয়া, সেটার বিরুদ্ধে কি আমি কখনো কথা বলেছি? আপনি দেখাতে পারবেন? মানে অফকোর্স আমি কিসের, পক্ষেও কিছু শুনেন বলেছেন এরকম আমি দেখাতে পারতে পারবো না, শুনেন, আসলে কিছুই আমার দেখাতে জায়গা পারবো খুব না। হয় কি, এটা আপনার দোষ না তো, মানে সোশ্যাল মিডিয়া এত বড় ভাবে মানে সম্প্রসারিত, এবং মিডিয়ার জগৎ এখন এমন যে আমি যখন একটা কথা বলি ওইটার পিছনে 10টা কথা লাগিয়ে ফেলাটা সহজ হয়। হুম। ওই যে আপনার অনুষ্ঠানটা এগুলো বলেছিলেন যে আমি তারেক, হ্যাঁ আমি জিজ্ঞেস করেছি তারেক জিয়ার সোর্স অফ ইনকাম কি। তো একজন গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী হিসাবে আমি তো বলি নাই তার সোর্স অফ ইনকাম নাই, আমি বলি আমি জানতে চেয়েছি শেখ রবিউলের কাছে আপনার অনুষ্ঠানে যে ভাই জনাব তারেক জিয়া একটা দলের প্রধান, মানে ভারপ্রাপ্ত প্রধান, তার আয়ের উৎস কি? এটা কি আপনি বলতে চান এটা বিবেক বর্জিত প্রশ্ন? না, এই একটা দুটো প্রশ্ন নেই না, বিভিন্ন সময় বিভিন্ন আরো বক্তব্যে। আরো বলি, আসেন আরো না, বলি। আরো আরো এই বিষয়ে আরো খুব বেশি কথা বলার দরকার নাই, কিন্তু যে তাহলে এখন যেভাবে বিএনপি চাপে পড়ছে বা বিভিন্ন সব রাজনৈতিক গুলো বিএনপি কে কোথাও কোনো একরকম চাপ নাই, দোষারোপ করছে, এটা কি আপনারা আপনাদের ওইটাই জন্য বুঝতেছেন ইতিবাচক না, হচ্ছে? কারণ এরকম ট্রেন্ড আপনাদের মধ্যে ছিল। আপনারা ওইটাই বুঝতে পারছেন না, কোথাও কোনো চাপ নাই, আপনারা ভুল রিড করতেছেন। হুম আমি আপনাদের সঠিক করে দিতে চাই, হুম হুম। বিএনপির যে লেয়ারটা এই কাজগুলা করতেছে তারা সম্পূর্ণভাবে উপরের লেয়ার থেকে বিচ্ছিন্ন, কোথাও কোনো চাপ নাই, তারা বিচ্ছিন্ন হয়ে গেছে পুরা। তারা একটা ক্লাসিক ট্র্যাপে পড়ে গেছে। আমি তো বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝে শুনে জেনে শুনে যারা এই কাজগুলো করছে তাদেরকে কিচ্ছু বলতেছেন না, কারণ ডক্টর ইউনূসের যন্ত্রটা ছোট ছোট যন্ত্র, ওতে তেল লাগে কম। আওয়ামী লীগ বিএনপির যন্ত্র অনেক বড়, অনেক বেশি শাখা প্রশাখা, সুতরাং ওখানে চাঁদাবাজ তো চাঁদা তোলার জন্য বসে আছে। আপনি 2015 সালে 48,000 মামলা দিয়েছেন, প্রতিটা মামলায় গড়ে 250 লোক করে অভিযুক্ত হয়েছে। আপনি 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত 48,000 একটা মামলা শেষ করেন নাই। তার মানে খোদার ফজলে যিনি দায়ী তিনিও ঝুলে আছেন, যিনি দায়ী না তিনিও ঝুলে আছেন। এই যে 1 কোটির কাছাকাছি মানুষকে আপনি আক্রান্ত করলেন 2015 থেকে 2024, 9 বছর, এই 9 বছরের পুঞ্জীবিত যে ক্ষোভ এবং রাগ, সেটা এখন আমাদের ঘাড়ে পড়ছে। আপনি আইনমন্ত্রী, আমাদের সাবেক আইনমন্ত্রী জেলে, তাকে প্রশ্ন করা যাইতো যে আপনি কি, উনি তো একজন খুবই সাকসেসফুল লয়ার, যে আপনার যে পাবলিক প্রসিকিউটর, হ্যাঁ পিপি, তারে কোনদিন প্রশ্ন করছেন যে একটা পেট্রোল বোমার মামলা শেষ হয় না কেন? আপনি 300 জন লোকের নামে মামলা দিচ্ছেন, 300 জনই তার দোষী না, এটা তো হয় না। 300 জন মিলে তার রাতের অন্ধকারে আগুন দেয় না, দিলে 10, 12, 15 জন হয়তো বা দিয়েছে। হ্যাঁ, তা আপনি তদন্ত করে ফেলেন, তদন্ত করে বিচার করে ফেলেন, করে যেই 10 জন বা 15 জন তাদেরকে জেল দেন, বাকিদেরকে ছেড়ে দেন। কিন্তু আপনি কি করেছেন? আপনি 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত 48,000 মামলাকে ঝুলিয়ে রেখেছেন। এখন তারা অবশ্যই আওয়ামী লীগ করে না, তাদের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, কিন্তু মানুষের রাগ ক্ষোভ তো বুঝি নাকি বুঝি না। জি। এখন আপনাকে যদি আমি মামলা দিয়ে 10 বছর ঝুলাই রাখি, 10 বছর পরে কি আপনি আমাকে মিষ্টি দিবেন যখন মুক্তি পাবেন? আপনি বলবেন জারি আপনি আমার জেলেও পাঠাইলেন না, খুবই আমার খুবই মুক্তিও বাজে দিলেন। একটা ট্রেন্ড, এখনো অনেকে আসলে সেরকম মামলাতেই ঝুলছে। এই এবং ভবিষ্যতে আসলে মিষ্টি দেবেন না, কি যে ইয়েস, দেবেন ভবিষ্যতে, হ্যাঁ এটা তো এই কালচার হয়ে প্রশ্নটাও গেছে। একটু করতে চাই। ভবিষ্যতে আসলে যে মিষ্টি যে দেবেন না মামলাতে ঝোলানোর কারণে আপনারা তো কি পাচ্ছেন সেটা তো দেখতেই পাচ্ছেন। আপনারা সামনে আসলে যদি যদি কখনো আপনাদের দিন ফেরে আপনারা কি দেবেন? সাবেক তথ্যমন্ত্রী, সাবেক শুনেন আমি পররাষ্ট্রমন্ত্রী আপনাকে সহজ কথা হাসান বলি, মাহমুদ, আমি একটু প্রশ্নটা শেষ করি, রাশেক রহমান তিনি বলছেন যে প্রতিহিংসার রাজনীতি সামনে আপনারা আর করবেন না। যেখানে আসলে 15 থেকে 17 বছর মোটামুটি প্রতিহিংসার রাজনীতি আপনাদেরকে করতে দেখা গেছে। আপনিই বলছিলেন মামলার বিষয়ে যে বিষয়গুলো আছে। এবং সজীব অজিত জয় তিনিও 10ই আগস্ট সম্ভবত রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, খালেদা জিয়ার বক্তব্যে প্রশংসা করেছেন যে তিনি যখন খালেদা জিয়া যেই বক্তব্যে বলছেন প্রতিহিংসার রাজনীতি করবেন না, পেছনে কি হয়েছে সেগুলো ভুলে যাও, এই ধরনের বক্তব্যের তিনি প্রশংসা করছেন। কিন্তু আমরা দেখছি আপনাদের নেত্রী শেখ হাসিনা তিনি বলছেন যে, অবশ্য স্যাটায়ার করেই বলতে পারেন যে 227টি মামলা হয়েছে আমার নামে, 227 জনকে মারার লাইসেন্স পেয়েছি। তোমাদের ঘরে জামাত শিবিরা বাড়ি ঘরে আগুন দেয়, তাদের কি বাড়ি ঘর নাই? বা কারা তোমাদেরকে হয়রানি করছে সেই পুলিশ অফিসারদের নাম টুকে রাখো, পরে আবার কারো চাচা মামা এই ধরনের বিষয় বলে বা আত্মীয় বলে সেটি ছাড়া পাওয়ার কোনো সুযোগ নাই। মানে আসলে কি মনে হয় সামনে কি প্রতিহিংসা রাজনীতি থেকে আপনারা সরবেন নাকি থাকবেন? বক্তব্যে কি মনে হয়? আচ্ছা, আমি এইভাবে কথা কথা আসি। হ্যাঁ, প্রথম কথা হইলো যে দেখেন সজীব ওয়াজেদ জয় ভাইকে আমি ভালোবাসি, সম্মান করি।
ওনাকে আমি খুব অল্প বয়স থেকে চিনি, মানে দূরের থেকে চিনি না, কাছে থেকে চিনি। আহ, একটা মানে একটা ভালো ফিলিং তার প্রতি আমার আছে। হ্যাঁ, এবং বঙ্গবন্ধুর নাতি তো, তাই না? তো উনি তো আওয়ামী লীগের আসলে, মানে আমি তো ছোট কর্মী, মানে আমার যেই কাঠামো ফলো করতে হয় সেই কাঠামোতে তো উনি নাই, উনি তো অনেক বড় জায়গায় আছেন। সুতরাং ওনাকে, ওনার কথার উত্তর দিতে গেলে আমি বিব্রত হব। দরকার নেই তো ওনার কথা আনার, আপনি দলের কাঠামোর মধ্যে বলেন, হ্যাঁ এটা ভালো হবে। কারণ আমি তো একটা উপকমিটির সদস্য, একটা জেলা কমিটির সদস্য, একটা উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক, মানে সাধারণ সম্পাদকের পদে আছি। কোথায় উনি আর কোথায় আমি? হ্যাঁ, তা এখন উনি কোন পদে আছেন সে তো লাগে না, উনি তো শেখ হাসিনার ছেলে, হয়তো বর্ণনা নিজে নিজে কথা বলেন না, আমাকে ওইটা বললে ওটা উত্তর আমি দিতে পারবো না। আমি এই জায়গায় আসি, ডক্টর হাসান মাহমুদ কি ক্যাপাসিটিতে এই কথা বললেন যে সাংঘর্ষিক সাংঘর্ষিক রাজনীতি করবেন না? এটা জানা দরকার। এরকম কোনো সিদ্ধান্ত তো আমরা পাই নাই। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি যে আমরা বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছি, আর বিএনপিও খোদার ফজলে আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে। এটা না কমার কোনো লক্ষণ আমি দেখছি না। তবে আমি আপনার অনুষ্ঠানের মধ্যে এইটুকু বলতে পারি যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি না থাকে, আর বঙ্গবন্ধুর নাম যদি না থাকে, জিয়াউর রহমান নামও থাকবে না। আজকে লিখে রাখেন আমার কাছ থেকে। সুতরাং আহ, আওয়ামী লীগের নেতা কর্মীদের বুঝতে হবে আমাদের সবচেয়ে বড় পুঁজি বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং স্বাধীনতার ইতিহাস। ঠিক আছে, একদম বললাম, এটাই পুঁজি। মানে আর এই কথার সাথে জনাব রিলেট করে একটু জিজ্ঞাসা শেষ করি। করতে দেন, আচ্ছা। শেষ করতে দেন। এবং জনাব তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়া এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল সম্মানিত নেতৃবৃন্দ বিএনপির, তাদেরকেও বুঝতে হবে তাদের রাজনীতি করার একমাত্র পুঁজি হচ্ছে মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান। সুতরাং নিজেরা ঠোকাঠুকি করতে গিয়ে যদি পুঁজি হারায় যায়, তখন কিন্তু দাঁড়ানোর জায়গা খুঁজে পাবে না। সো হাসান মাহমুদ সাহেব সাংঘর্ষিক রাজনীতি করতে চাইলো কি চাইলো না, বা অন্য লোকে কি বললো কি বললো না, তার থেকে বড় কথা আমার মনে হয় এখন সময় আসছে হুম। দুটি দলের বসে ঠান্ডা মাথায় ইতিহাসের কিছু বিতর্কিত জায়গাকে পরিষ্কার করে সামনের দিকে কিভাবে এগোনো যায়। ইটস কোয়েশ্চেন অফ সার্ভাইভাল। আপনি যদি, হ্যাঁ গায়ের যোগ দিয়ে অনেক কিছু বলতে পারবেন, আমি তো বললাম যে তেল বাজে ভরা, টেলিগ্রামে যান, এইটা করে ফেলবো ওইটা করে, আরে বেটা তুই কি করবি? তুই ঘর থেকে বাইরে দিতে পারস না। তুই তুই জীবনে 50টা শিক্ষক নিয়োগ দিছিস টাকা খাইয়া, তোর কথায় কোন গ্রামের লোক তোর পিছনে বাইরে হবে? কিন্তু বড় বড় কথার সময় শেষ নাই বলতেছে। তো এখন কথা হচ্ছে উই মাস্ট ইউনাইট। সেটা কি শুধু আওয়ামী লীগ? নো, এভাবে বলতে চাই বাংলাদেশের যত লোক বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটাতে বিশ্বাস করে, সেটা যেভাবেই হোক, ইতিহাসের গল্প অনেক রকম হতে পারে। এখন আপাতত বাঁচার জন্য হলো, দেশটাকে বাঁচানোর জন্য হলো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা গেল মানে এক। এই ঐক্যবদ্ধ হওয়ার কথা যখন বিএনপি কি? বলতো তখন তো আপনারাই টকশোতে না, আপনিও আমি বলতেন তো যে তাদের বিএনপি সাথে একা কিসের বলছি না। আমি আলোচনা। আমি আমি দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ বলছি। শুনেন, জামাতি ইসলামের একজন সাবেক নেতা ছিলেন, আপনি চেনেন তাকে, তার নাম হচ্ছে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। হুম। তিনি ইংল্যান্ডে চলে গিয়েছিলেন, মারা গিয়েছেন। তিনিও জামাতে থাকা অবস্থায় বলেছিলেন যে জামাতে ইসলামীকে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে হবে, হুম। বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসকে মানতে হবে, সে হোক জামাত। আপনি তো 71 সালে জামাতে নাই, এখন যে ছেলেটা জামাত ইসলামী করে সে কি রাজাকার ছিল নাকি? তো তাহলে বুদ্ধিমান হলে, মানে নীতিবান হলে, বিবেকবান হলে তো তাকে স্বাধীনতা ইতিহাসটা জানাতে হবে। এই এটা কথা তো বলার কারণে কোনো, তাকে পদও ছাড়তে হয়েছে। হ্যাঁ ছাড়তে যায়, এটা তো কোনো অশ্বডিম নয়, এটা তো হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম নয়, যে আপনি চাইলেন আর স্বাধীনতা হয়ে গেল। নো, অবশ্যই এখানে একটা কানেক্টিভিটি ছিল, হুম। রাইট? এবং মজার বিষয় হচ্ছে খুব নিবিড় অ্যানালিসিসে যদি আপনি যান, খুব সুনিপুণ সূক্ষ্ম বিশ্লেষণে যদি আপনি যান, তাহলে অবশ্যই আপনি পাবেন যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে মুসলিম লীগ বলেন, জামাত ইসলামী বলেন, বা অন্যান্য দলের যারা আসলে জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, তারাও কিন্তু ইয়াইয়া খানের চাপিয়ে দেওয়া এই গণহত্যা, এই ধর্ষণের বিরুদ্ধচারণ করে বঙ্গবন্ধুর ওই আওয়ামী লীগ এই মুক্তিযোদ্ধাদেরকে সমর্থন দিয়েছিল। একেবারে অমানুষ হওয়া ছাড়া তো আর কেউ 71 সালে আমাদের বিরোধিতা করতে পারবে না। যারা অমানুষ জানোয়ার ছিল তারা আমাদের বিরোধিতা করেছে, তারাই হয়তোবা পরবর্তীতে রাজাগার আলবদর আল শামস হয়েছে, এটা বলতে তো কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি সুযোগ না করেন, শুনেন, জেনারেল শামসু চৈনিক একজন দার্শনিক, একজন সেনাপতি, একজন সমরবিদ, হ্যাঁ, একজন সমাজ বিজ্ঞানী, নেতাও বলা যায়, একজন লেখক। তিনি তার 13 খণ্ডের আর্ট অফ ওয়ার বইতে বলতেছেন যে তোমার শত্রু যখন তোমার কাছে পরাজিত হবে,
তাকে পালিয়ে যাওয়ার পথটা খোলা রাখবে। কারণ তাকে যদি পালিয়ে যাওয়া বা আত্মসমর্পণ করার সুযোগ তুমি না দাও, তাহলে তোমার আরো বেশি নিজের সৈন্য এবং রক্তক্ষয় হবে, যেটার কোনো প্রয়োজন নাই। তার মানে হলো যে নতুন প্রজন্মের যেই ছেলেটা বাংলাদেশটাকে মেনে নিতে চায়, তাকে তোমার সেই সুযোগ দিতে হবে। আমি এই গালি গালাজ করে কোথায় তার থানার বাড়ি, কোথায় তার নাম, আমার বাড়িতে আগুন দিছে আসো তোমার বাড়িতে আগুন দেবো, এগুলা কইরা আমি যদি তাকে চিরকালের জন্য প্রজ্বলিত অবস্থায় রাখি, তাহলে কি আপনি খুব শান্তিপূর্ণভাবে এসে রাজনীতি করতে পারবেন? হ্যাঁ, এখন আপনার লক্ষ্য যদি হয় অশান্তির রাজনীতি করা, আপনার লক্ষ্য যদি হয় ইরাক এবং আফগানিস্তানের মডেলে এসে ক্ষমতা দখল করা, তাহলে বলার কিছু নাই। কিন্তু আমরা শান্তিপ্রিয়, অত তো আর আমি সাহসী না, অত রুস্তম সাজি নেই। সুতরাং আহ, আমি 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 মনে করি যে একটা একটা রিকনসিলিয়েশনের জায়গায় কিন্তু আসতে হবে, জি আসতে হবে। জি, এবং সজীবদের এবং আজকে জয়ও আপনি এমনটা বলেছিলেন সেই সময়, তারপরে এবং অবশ্য খুব আগায় নিয়ে এবং গিয়ে আপনি অনেকগুলো প্রশ্ন এখনো বাকি রয়ে গেছে জনাব রাশেদ রহমান, একটু যদি সংক্ষেপিত করি বিষয়গুলো। বিবিসির প্রতিবেদন যেটি নিয়ে কদিন ধরে খুব আপনাদের দলের মধ্যে অনেক সমালোচনা হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে, যেখানে আসলে মূল যেই সমস্যার জায়গাটা যেটি আপনাদের জন্য খুব ড্যামেজিং বলে মনে হয়, সেটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি যদি ওর কথা শুনতে পান, যে তার একটা, জি আমি কন্টিনিউ করব, তার একটা ফোন হ্যাঁ আলাপ হ্যাঁ যেটি আগে থেকেই ভাইরাল ছিল, সেটি সত্যতা যাচাই করেছে বিবিসি, যেখানে বলা হচ্ছে যে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন, দেখলেই সোজা গুলি করার নির্দেশ দিচ্ছেন। এই ভয়েসটি বা এই কথোপকথনটি শেখ হাসিনার বলে একটা সত্যতা যাচাই করছে তারা, মোটামুটি ভাবে নিশ্চিত করছে যে এটি আসলে শেখ হাসিনার ভয়েস। কিন্তু আমরা দেখলাম সজীব অজয় জয় তার ফেসবুকে পোস্ট দিয়ে বললেন যেটি 2016 জুলাই, 1 জুলাই হলি আর্টিজানের জঙ্গি দমনের ঘটনায় শেখ হাসিনার নির্দেশনা। পরবর্তীতে অবশ্য পোস্টটি সরিয়ে ফেলেছেন। আর আওয়ামী লীগ অফিসিয়াল ফেসবুক পোস্টে বলছেন যে এটি এআই দ্বারা বানানো, এটি আসলে শেখ হাসিনার ভয়েস না, এটা এআই দ্বারা বানানো। কোনটি সত্য নাকি দুটাই মিথ্যা? আচ্ছা, আইনজীবীরা বলে যে প্রয়োজন ছাড়া কথা বলতে হয় না। তো প্রথম কথা হচ্ছে, এটা শেখ হাসিনা অডিও ক্লিপ বলে দাবি করতেছে বিবিসি, তাই না? তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে ওনার কণ্ঠ, আরেকটা কি 2024-এর জুলাই মাসের বক্তব্য, এই দুটা পার্ট না, দুটো অংশ, তো দাবি তো দুটো। একটা হচ্ছে এই কণ্ঠ শেখ হাসিনা, আরেকটা হচ্ছে যে এই বক্তব্য তিনি জুলাই মাসে দিয়েছেন। তো যে কারণে আমি বলছি যে প্রয়োজন ছাড়া কথা বলতে হবে কেন? আপনি, আমি যখন নিজেই বলতেছি 2016 সালের এটা রেকর্ডিং, তার মানে আপনি নিজে নিজে বলে দিলেন এটা শেখ হাসিনার কণ্ঠ। আপনি তো 50 ভাগ কাজ আগায় দিলেন। এটা কোন বুদ্ধির কাজ? কে বুদ্ধি দিয়েছে এগুলো করতে? এই পেজটা কে চালায়? আমি বিশ্বাস করি না এটা সজীব জয় চালায়। আই ডোন্ট বিলিভ দিস। এটা কে চালায় তারা বাইর করতে হবে, এই বদমাইশটাকে। বেটা তোর দায়িত্ব দিছে কি এটা বলার জন্য যে 2016 সালে নেত্রী এই বক্তব্য দিছে? তুই কে এটা বলার জন্য? তোর কথা বলতে হবে কেন? এটা হলো 1 নাম্বার। আপনি কি এটাকে কি সোজা কথা মনে করতেছেন? সজীব ওয়াজেদ জয় ভাই তো আমাদের দলের একটা অন্যতম খুব গুরুত্বপূর্ণ মানুষ। উনি কোনো আনুষ্ঠানিক পদে থাকুক বা না থাকুক, এই পেজটা যে চালাচ্ছে তার পক্ষ থেকে, সে যে না বুঝে লেখলো ওখানে কথাটা, যেটা 2016 সালের শেখ হাসিনার কণ্ঠ, এটা কি তার দায়িত্ব দিছিল কেউ বলার জন্যে? তার মানে ক্লিপটা সত্য এটা বলা মানে। এখন প্রশ্ন আসে এটা জুলাই না 2016 সালে, তা আপনি কাজ আগায় দিলেন কেন? যে আপনার শত্রু তার জন্য কাজ আগিয়ে দিলেন কেন? আর আওয়ামী লীগের পেজে এটা লিখতে হবে কেন যেটা এআই নাকি? আমার মানুষের কি, আপনি কি মনে করেন যারা আওয়ামী লীগ করে তারা এটা নিয়ে চিন্তিত? আপনি আপনি কি মনে করতেছেন যে এই রেকর্ডিংটা বাইরে হয়েছে বলে আমি আজকে থেকে আওয়ামী লীগ ছেড়ে দিব? হ্যাঁ, এটা এআই না সত্য, এর জন্য কি রাষ্ট্রীয় আওয়ামী লীগ করবে না? এটা এআই না সত্য, এটার জন্য আপনারা হয়তো আমার করবেন, কিন্তু যারা আওয়ামী লীগের অনেক সমর্থক আছে তারা হয়তো সমর্থন বাংলাদেশে, বন্ধ করবে বা করবে না। বাংলাদেশে আপনি কি কি দেখছেন? কালে, কালের পরিক্রমানে কত সত্য বেরিয়ে আসে, কত কিছু বাড়িয়ে, পরিস্থিতি পরিবর্তন হয়, আপনাকে সবকিছু নিয়ে কথা বলতে হবে কেন? তাহলে কি করতো আওয়ামী লীগ এখানে? আরে এটা যখন আনুষ্ঠানিক ভাবে আসবে, হ্যাঁ, আমি বিবিসির কথায় কেন আমাকে রেফিউট করতে হবে? তাহলে কার আমাকে কথাই যদি করবে? মানে বিবিসি বলছে, সিআইডি নো, তদন্ত অবশ্যই না, করছে আই এই এম এ ল কথাটা, অ্যাবিডিং জাতিসংঘ সিটিজেন। প্রতিবেদনে হ্যাঁ বলছে, হ্যাঁ, এখন নো নো আন্তর্জাতিক অপরাধ নো ট্রাইব্যুনালে নো, এগুলো বিষয় আসছে। আপনি 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 জাতিসংঘের প্রতিবেদন যদি নাই মানেন, তাইলে আবার বিবিসির কথা আপনি কেন বাজ করছেন? আর 2 নাম্বার কথা, আপনি একবার জাতিসংঘের কথাকে বললেন যে এটা ফালতু, মানি না। তারপরে ওই একই ওই লোকটার নাম কি, ওই যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের নামটা জানি কি, ভুলে গেলাম, আপনার মনে ফলকা আছে? টাক। হ্যাঁ হ্যাঁ, ভলকার টাক। পরে আবার ভলকার টাক যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে উদ্যোগ প্রকাশ করলো, ওইটা আবার নিয়ে আপনি লাফালাফি করলেন কেন?
আমার প্রশ্ন হচ্ছে, আপনি জাতিসংঘের যে প্রতিবেদন জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, সেটা আপনি পরিত্যাগ করলেন, প্রত্যাখ্যান করলেন, তো ওই একই লোকের আবার আরেক বক্তব্যটা আপনি গ্রহণ করছেন কেন? আমি তো আপনার অনুষ্ঠানে এসে এই কথাগুলোই বলি যে একটা সমন্বিত নেতৃত্বের জায়গা দরকার। আপনার দেশে একজন মুখপাত্র দেওয়া দরকার, আপনার ভালো লাগুক বা না লাগুক, যেই লোকের স্মৃতিভ্রম হয় নাই, এখনো মগজটা তারুণ্য দীপ্ত, অর্থাৎ 7 দিন আগে কি বলেছে, 15 দিন পরে কি বলবে, এটা মাথায় সমন্বিত অবস্থা থাকে, সেই লোককে আপনাকে দলের দায়িত্ব দিতে হবে। এই মেয়াদ উত্তীর্ণ মাল দিয়ে কি আপনি আওয়ামী লীগের 4 কোটি 5 কোটি লোককে বাঁচাতে পারবেন নাকি? আপনি বাংলাদেশটাকে তো বাঁচাতে হবে। আপনি কাওয়েন গেট দুনিয়ার ওয়ান অফ দ্য মানে বেস্ট গুরাদু, এখন তা তাই বলে মেয়াদোত্তীর্ণ মাল দিয়ে চলছে আওয়ামী লীগ। জি চলছে না কেন? না, এটা সত্য কথা। কি হয়েছে, আমার কি আছে হারানোর? আমি তো সত্য কথাই বলছি। আমি আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো, আমার পিছনে 100 লোক পিছনে ইয়ে করবে। আমি যে হাঁটতেই না পারি, আমার যে হাঁটার শক্তি না, আমার পিছনে কে যাবে? আপনি কি 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে মরহুম নাসিম সাহেবকে মুভমেন্ট করতে দেখেন নাই? আপনি কি মতিয়া চৌধুরীকে মুভমেন্ট করতে দেখেন নাই? আপনি কি 2001 সালে আপনি আমাদের আসাদুজ্জামান নূর সাহেব, সাবর হোসেন চৌধুরী সাহেবকে লাঠির বাড়ি খাইতে দেখেন নাই? আপনি কি 80 বছর 90 বছর বয়সে এগুলো পারেন? এটা কি হয়? জি, জি। এই বক্তব্যটা একদম স্পষ্ট। তাহলে ওইখানে আবার ফিরি। তাহলে আপনি কি বলবেন? আপনি মানে ওই মুসলমান একটা ভয়েস দেশের, ক্লিপটা সম্পর্কিত মানুষের এখন আগ্রহ জেগেছে। আপনি মুসলমান ইসলাম প্রধান একটি দেশের মানুষ হয়ে, যেখানে ছোটবেলা থেকে শেখানো হয় যে আল্লাহ তাআলাও স্বয়ং তার নবী রসুলদেরকে পাঠাইছেন সবচেয়ে সুদর্শন, সবচেয়ে বুদ্ধিদীপ্ত, সবচেয়ে ক্যারিজমেটিক লোক দেখে, আপনি সেটা অনুসরণ করে সবচেয়ে ভাঙ্গাচোরা লোকগুলাকে দিয়ে আপনি চেষ্টা করতেছেন একটা গণবিপ্লব তৈরি করার জন্য। হোয়াট ইজ দিস? জি, জি। এই স্পষ্ট এখানে। রাশিদ রহমান, আপনি ওই ভয়েস ক্লিপ সম্পর্কে আপনার কি মনে হয়? সেটা কি আসলে, কোনটি আসলে সত্য? আপনার কি মনে হয়? এটা ওই ভয়েস ক্লিপ ইমমেটেরিয়াল, অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক। কেন যিনি অপ্রাসঙ্গিক? সরকার প্রধান তিনি যদি মনে করেন তার দেশ ও জাতিকে রক্ষা করা প্রয়োজন, তিনি অনেক সিদ্ধান্ত দিতে পারেন। এটা অপ্রাসঙ্গিক এই আলাপের এখানে। উনি কোনো প্রসিজারে ভুল করছেন কিনা, উনি আপনার প্রতি ব্যক্তিগতভাবে শত্রু ভাবাপন্ন জায়গা থেকে আপনাকে আক্রান্ত করার চেষ্টা করছেন, কিছু অনেক কিছুই বিচার করার ব্যাপার আছে। হ্যাঁ, জিনিসটা তো সোজা না। আমি দেখছিলাম জনাব রাশিদ রহমান, সাবেক শিক্ষামন্ত্রী জনাব নওফেল, তিনিও এরকমটা বলছিলেন যে প্রয়োজনে এরকম সিদ্ধান্ত দিতে শুনেন, হতে পারে। আমেরিকায় একটা বাচ্চাকে গায়ে হাত দেওয়া কি, ইটস এ ক্রাইম, কারেক্ট? আচ্ছা, তো এখন ধরেন রাগের বসায় বলে ফেললেন, একটা বাচ্চা মানে একটা বাপ মা বলে ফেললো রাগের মাথায় যে এই চুপ করে, থাপড়ে দাঁত ফেলে দিব, তা কি দাঁত ফালানোর যে শাস্তি হয় এটা দিবেন নাকি? এখন কোন প্রেক্ষাপটে কি বলছেন, এটা পুরো জিনিসটা না জেনে আপনি এটা নিয়ে কমেন্ট করবেন কেন? আমার তো বক্তব্য ওইটাই যে আওয়ামী লীগের অফিসিয়াল বক্তব্য হওয়া উচিত জননেত্রী শেখ হাসিনার সম্পূর্ণ বক্তব্যকে আপনি খণ্ডিত উপায়ে ইয়ে করে আপনি এটা দিয়ে কি, এটা মেটেরিয়াল, তার এটা মানে আপনি পৃথিবীর বলছেন যেটি কোন আসলে আইনে আপনি তারই এটা কাজে বক্তব্য, লাগাবেন? কিন্তু বক্তব্যটা খণ্ডিত। সেটা তো আমি জানি না, আমি তো বলছি না। তার বক্তব্য আপনি বলতেছেন সজীব ওয়াজেদ জয়ের পেজে বলছে, আমি তো কিছু বলি নাই। আপনি বলতেছেন, আমি তো বলতেছি না। কিন্তু আপনি কি বলছেন সেটাই তো জানতে চাইছি যে আমার জন্য এটা অপ্রাসঙ্গিক। আমি তো বললাম ইট ইজ ইমমেটেরিয়াল। কারণ কি, এভিডেন্স অ্যাক্টে, বাংলাদেশের যে বিরাজমান এভিডেন্স অ্যাক্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের যে এভিডেন্স অ্যাক্ট, যুক্তরাজ্যের যে এভিডেন্স অ্যাক্ট, এতে আপনি এভিডেন্স প্লেসই করতে পারবেন না। এভিডেন্স কারণ আদালতের ঘাড়ে কতটুকু দিতে পারবেন, দিতে পারবেন না, আমি তো আদালতকে পারসেপশন কি ক্রিয়েট হচ্ছে না, সেটাই। রাজনীতিতে পারসেপশন ম্যাটার নাকি করে আপনারা বলেন? আপনাকে আগে চুজ করতে হবে আমার কাছে কোনটা শুনতে চান, পারসেপশন না ল। ইউ চুজ। হ্যাঁ, আপনি আইনজীবী না, আমি ওইখানে আদালত বসাই নেই, অতএব আপনাকে রাজনীতির পারসেপশনটাই শুনতে হবে। পারসেপশন হচ্ছে, আমি আপনাকে বললাম এটাতে পুরাপুরি অপ্রাসঙ্গিক। এতে শেখ হাসিনার ব্যাপারে যাদের কনফিডেন্স আছে, কিছুই পরিবর্তন হবে না, হয়ও নাই, হবেও না। এই তো, এটা পারসেপশন। আর আইনের কথা যদি জিজ্ঞেস করেন, এটা এটা কোন সুস্থ মানুষের, সভ্য মানুষের আদালতে আপনি অ্যাডমিটই করতে পারবেন না। কিন্তু শেখ হাসিনার ব্যাপারে পারসেপশন চেঞ্জ হবে না। কিন্তু যখন এটি একবার 16 সালের বক্তব্য বলা হচ্ছে, একবার এআই দিয়ে বানানো বলা হচ্ছে, আবার আপনাদের মধ্যে কেউ কেউ এরকমটা বলতে চাচ্ছেন কিনা জানি না, যেটা একটা খণ্ডিত বক্তব্য। এটা একটা খণ্ডিত বক্তব্য, মানে অনেক রকমের বক্তব্য আসছে। তাহলে আসলে তখন আসলে কি মনে হচ্ছে যে আপনারা লেজে গোবরে করছেন কিনা? এক একজন এক এক সময় এক এক কথা বলার কারণেই এগুলো ক্ষতির কারণ হবে। আমি মনে করি অবশ্যই আপনি বক্তব্য দিবেন, একটা জায়গায় বসে সমন্বিতভাবে 10টা মাথা মিলিয়ে যেটা সবচেয়ে কারেক্ট বক্তব্য সেটা আমাদেরকে দিতে হবে। সেটার অভাব, এটাই বলছে, আর কিছু না। জি, মানে এখন কি আসলে যখন এত কিছু হয়ে গেছে, শেখ হাসিনা তো কথা বলছেন, বিভিন্ন সময় ভার্চুয়াল বক্তব্য দিচ্ছেন নেতাকর্মী, মানে তিনি কি এই বিষয়টি হিরোশিমা নাগাসাকিতে হ্যাঁ
কি বলে যে আপনার ম্যানহাটন প্রজেক্টের আন্ডারে আপনার তো দুটো পারমাণবিক বোমাও নিক্ষেপ করা হয়েছিল, হয়েছিল না? হুম, হুম। তো হিরোশিমা নাগাসাকিতে যারা মৃত্যুবরণ করেছেন বা চিরকালের জন্য পঙ্গু, আহত এবং মানে খুব বিভৎস জীবনের অধিকারী হয়েছেন, তাদের 99.999999 ভাগ লোকও তো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরে নাই, কিন্তু তারা নির্বিচারে হত্যা এবং আক্রমণের শিকার তো হয়েছেন। তো আপনি কি কি বলে হ্যারি এস ট্রুম্যানকে কি আপনি ইয়ে করতে পারছেন, সাজা দিতে পারছেন? তো ঘটনা হচ্ছে যে পুরা ঘটনার প্রেক্ষাপট পুরাটাকে বিশ্লেষণ না করে কোথার থেকে কোন একটা অডিও রেকর্ডিং কাইটা নিয়ে আসছেন, কে দিছে আপনাকে অডিও রেকর্ডিংটা, কোথার থেকে পাইছেন, কোনো কিছু বিশ্লেষণ না করে না বলে নিয়ে আসে, এতে কি হবে? এতে কি হবে? হচ্ছে তো ওজে অনেক কিছু, আপনারা সিমসন, অনেক ওজে প্রতিক্রিয়া দিচ্ছেন ওজে তো। ওজে সিমসন নামে মার্কিন যুক্তরাষ্ট্রে খুব নাম করে একজন ফুটবল প্লেয়ার ছিলেন, আছেন, আপনি জানেন, ওজে হুম, সিমসন। হুম। তার নামে অভিযোগ উঠলো যে সে তার স্ত্রীকে হত্যা করেছে। ঠিক আছে, পুলিশ যে দেখে যে স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, আর যেটা দিয়ে ছুরি দিয়ে স্ট্যাব সব পড়ে আছে, সব ঠিক আছে। উনি জেলে গেলেন, তাকে আদালতে নিয়ে আসা হলো, সব প্রমাণাদি সাক্ষী সব দিয়ে টিয়ে শেষ পর্যন্ত কি হলো যে আদালতের যিনি ওজে সিমটনের পক্ষে যিনি আইনজীবী, তিনি দাঁড়িয়ে বললেন যে মাই লর্ড, এই যে রক্ত, যেটার উপরে যে ডিএনএ পরীক্ষার উপরে ভিত্তি করে ওজে সিমপসনকে সাজা দেওয়া হচ্ছে, সেই রক্ত কালেকশনের পদ্ধতিগত নির্দেশনা হচ্ছে প্রতি বিন্দু রক্তের জন্য আলাদা কটন সোয়াব, আলাদা পলিথিন ব্যাগ ব্যবহার করতে হবে। কিন্তু যিনি এই রক্ত সংরক্ষণ করেছেন, রক্তের নমুনা, তিনি বিভিন্ন জায়গা থেকে একই কটন সোয়াব দিয়ে এই রক্তের নমুনা সংগ্রহ করেছেন। সুতরাং এভিডেন্স অ্যাক্টে দেখানো যে পথ, সেই পথ অনুসরণ না করায় এই এভিডেন্স আর অ্যাডমিসিবল থাকে না, এটা ফ্রাস্ট্রেটেড হয়েছে। হুম। এবং বিলিভ মি, এই কথার পরে ওজে সিমপসন আজকে মুক্ত হয়ে গেছেন। এখন আইন নিয়ে যখন ডিল করবেন তখন এত তো সোজা না, আপনি তো পল্টন ময়দানে বক্তৃতা দিতে বসেন নাই। আইন নিয়ে তো ডিল আপনার হচ্ছে না, মানে রাজনীতিতে হচ্ছে হচ্ছে পারসেপশনটা অনেক বেশি আইন ম্যাটার নিয়েও, করে। আইন এবং নিয়েও ডিল আপনারা হচ্ছে। আসলে এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছেন, আমি সেটাও মানুষের কাছে নিশ্চয়ই ম্যাটার করে। আমি আমি আপনাদেরকে আপনার অনুষ্ঠানে এসে ওটাই বলার চেষ্টা করছি যে ডক্টর ইউনূস অশিক্ষিত মানুষ নন, হুম। তিনি একজন শিক্ষিত মানুষ, ঠিক আছে? এবং তার যোগাযোগ আরো অনেক শিক্ষিত মানুষদের সাথেই আছে, সেই শিক্ষিত মানুষদের ভিতরে ভালো খারাপ সব ধরনের মানুষই তো আছে, বুঝতে পারছেন তো আমি কি বলছি? সুতরাং উনি তো আইন কানুনের খেলা খুব যে কম বুঝে তা তো না। সুতরাং আমাদেরকেও তো আমাদের জায়গাটাকে শক্ত করতে হবে, তাই না? হুম। এই প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করতে এখন গেলে যখন এমন প্রতিকূল পরিবেশে একটা লেজে গোবরে পাকিয়ে ফেলেছেন, মানে এই শেখ হাসিনার বক্তব্যকে এক একজন এক এক রকম বলছেন, কয়েকটি ভার্সন অন্তত আসছে এই প্রসঙ্গে, সেখানে কি আপনি মনে করেন নেত্রী নিজের এই বিষয়ে একটা ব্যাখ্যা আপনারা কি প্রত্যাশা করেন যে তিনি বলবেন, এটি আসলে তার কি না, দাবি? আমি আসলে এই বিষয়ে কিছু বলতে পারি না, কারণ নেত্রীর কোন লেভেলের এখন থ্রেট আছে, হুমকি বা ঝুঁকির ভিতর উনি আছেন, কোন পর্যায়ের আম, নিবিড় পর্যবেক্ষণের মাঝে আছেন বা কি পরিস্থিতি আছেন, আমি তো জানি না আসলে। সুতরাং উনি এই বিষয়ে কিছু বলবেন কি বলবেন না সেটাও বলতে পারি না, এটা একটা কৌশলের অংশ হতে পারে। আর ওনার এসব নিয়ে বলার দরকার কি? উনি তো বাংলাদেশের নেতা, আওয়ামী লীগের নেতা, উনি বাংলাদেশের মানুষের ভালোর কথাই বলবেন, যেটা উনি সবসময় বলেছেন। এটা নিয়ে কেন ওনাকে সময় নষ্ট করতে হবে? জি, আপনি মনে করছেন এটা নিয়ে আসলে সময় নষ্ট করা না, কিছু। ওনাকে তো বলতে হবে না, ওনাকে কেন বলতে হবে আমি তো বুঝতে পারছি না, বলার তো কোনো কারণ নেই। আচ্ছা, আপনি মনে করছেন এটা ওনাকে ওনার বলবার প্রয়োজন নেই। তা বিবিসিও ওনার এত বলছে। বড় দল, আচ্ছা ওনার এত বড় দল কেন? এখন ধরেন এখন আওয়ামী এত লীগের বড় দল থেকে ছাত্ররা, তো এক একজন এক এক কথা বলছেন। না সেটা তো আমরা বলতেছি, সেটাই আপনি বলেন যে নেত্রীর কাছে আপনি আহ্বান অনুরোধ জানান যে আপনি এটাকে একীভূত করে দেন। হুম। কারণ যিনি যিনি আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, উনি নাচ গান নাটক, হ্যাঁ, সংস্কৃতি চর্চার বাইরে গিয়ে যদি এখন উনি যে শিল্প বাণিজ্য নিয়ে কথা বলা শুরু করেন, তাহলে অসুবিধা, এটা পয়েন্ট আউট করতে হবে। হ্যাঁ, তো সেজন্যই তো আপনি আমাদেরকে ডাকছেন। হুম। আর আমাদের যদি ওইভাবে ঘরোয়া কোনো আনুষ্ঠানিক ফোরাম থাকতো যেখানে আমরা কনস্ট্রাকটিভ ভাবে আমাদের মতামত দিতে পারি, তাইলে তো আর কোনো প্রশ্ন ছিল না। প্রশ্ন হচ্ছে সেটা তো নাই। এখানে যেটা হচ্ছে কিছু কিছু আপনাদের কি কোনো টেলিগ্রাম, মুখপাত্র আছে? মানে বিবিসিও বলছে না আপনাদের মুখপাত্রের সাথে কথা বলছে, আছে কি? না, মুখপাত্র তো আওয়ামী লীগ যখন সরকারে ছিল তখনও ছিল না। সর্বশেষ মুখপাত্র তো ছিলেন সাবির হোসেন চৌধুরী সাহেব। তারপর তার কাউকে রাজনৈতিক মুখপাত্র হিসেবে অ্যাপয়েন্টমেন্টই দেওয়া হয় নাই। কদিন আগে অবশ্য ফেসবুকে মোহাম্মদ আরাফাতকে মুখপাত্র হিসেবে দেখা গেছিল, এখন সেটা তো ফেসবুকে অনেক কিছু লেখা হয়, আমরা তো আওয়ামী লীগ থেকে কোনো চিঠি পাইনি। আমরা চিঠি পাইলে উনি আচ্ছা। মুখপাত্র হবেন, মোহাম্মদ আরাফাত কেন, আপনিও হইতে পারেন, অনেকেই হইতে পারে। হুম।
আমি হতে পারে। আমি তো বটেই না। আমি তো না বটেই। একটু আরেকটা প্রসঙ্গে একটু আরেকটা প্রসঙ্গে একটু ছোট করে কথা বলি যে এই যে এখন মানে নির্বাচন কবে সেটা নিয়ে একটা বড় প্রশ্নের জায়গা। রাশিদ রহমান, আপনি মনে হয় কারোর সাথে কথা বলছেন। সরি, আমাদের ফ্লাইট আছে তো একটু পরে, এই ও জন্য। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা শেষ করে ফেলি। আমি একটা নির্বাচনের প্রসঙ্গে একটু এইটা জানতে চাইবো যে এই প্রশ্নটা আপনার কাছে আমি আগেও করেছি যে নির্বাচন কবে হবে। নির্বাচন যদি ধরেন 26-এ হয়, আওয়ামী লীগ তো রাজনীতি এখন নিষিদ্ধ হয়ে আছে, তারা মানে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছে না। সেতে নির্বাচন হলে সামনে আসলে অনেক দিনের একটা ব্যাপার আওয়ামী লীগকে আবার সামনে নির্বাচন করার ক্ষেত্রে। আপনাদের কি কোনো সামনে ভবিষ্যতে কে মানে শেখ হাসিনাই কেন কন্টিনিউ করবেন নাকি ভবিষ্যতে আরো কেউ কেন নেতৃত্বে আসবে, এরকম কোনো পরিকল্পনা? কেন 1996 সালের 15ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া বিএনপি তো নির্বাচন করেছিল, তো 1 মাসের মাথায় তো পদত্যাগ করতে হয়েছে। কেন? নির্বাচন হলো বহুদিন মানে। আমরা তো 2024 সালের 7ই জানুয়ারি একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সংসদের এই পার ও পার সবাই নিয়ে এক পার করে তো একটা আসো কি আসো খেলাধুলা করি। হ্যাঁ, আমরা তো একটা সংসদ গঠন করলাম, কই আমরা তো 5 বছর পার করতে পারি নাই। তো কথা হচ্ছে, কেন আপনি এটা বলতেছেন যে নির্বাচন হইলে আবার বহুদিনের ব্যাপার? আপনি জনগণকে যদি সংগঠিত করতে পারেন, যেই জুলাই অগস্টের স্বপ্ন দেখিয়ে বাংলাদেশের বর্তমানে এই পরিস্থিতি, সেই জায়গায় যদি আপনি আবার নিজেকে শক্তভাবে দাঁড়া করাতে পারেন যে আপনাদের ছাড়া বাংলাদেশের মানুষ ভালো হবে না, তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষ আপনাদের পেছনে থাকবে এবং আপনি আগে ভাগেই হয়তো রাজনীতি করার সুযোগ পাবেন। মানে নির্বাচনটা এত মুখ্য কেন শোনেন? পলিটিক্স এর নির্বাচন তো ইটস এ ওয়ে to participate in a democratic process. But is it the only way to participate in a democratic process? Not only that. No, 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 not at all. কোনোদিনও না। Democracy comes in many forms. Democracy তো there are so many ways of participation. আপনার কি মনে হয় সামনে আসলে কবে আপনারা নির্বাচন করতে পারবেন, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে? কত দিন বা কত সময়, কত বছরের মধ্যে কি মনে হয়? আমি মনে করি যেটা আপনাকে বললাম যে আপনাকে বলতে দিলে বলতে পারি। বলেন। আচ্ছা, বাংলাদেশে আমি ছোটবেলায় একটা জিনিস দেখেছি। হ্যাঁ, বন্যা হলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যালভেশন আর্মি এবং ওই ওদের যেই বাহিনীর যে অংশগুলো ত্রাণ কর্মকাণ্ড চালায়, তাদের সরবরাহকৃত গুঁড়ো দুধ, তারপরে ধরেন আলু ভর্তা মানে ম্যাশ পটেটো, হ্যাঁ, তারপর কিমার মাংস, এগুলো সব প্রিজার্ভড অবস্থায় বাংলাদেশে আসতো এবং গরিব মানুষ না পেয়ে ওগুলা দেখা যেত বনানী গুলশানের বাসায় তখন পাওয়া যেত। এটা আমি বলতেছি 80-এর দশকে যখন বন্যা হতো, তখন তার আমাদের এত সমারোহ ছিল না, বুঝছেন না, ভোগ্যপণ্য ইয়ে। আসলেই নিতান্তই আমরা খুব পিছিয়ে পড়ে একটা জনগোষ্ঠী ছিলাম। তো তখন দেখা যেত যে এই টিনের কোটা, যেটার ভিতরে ধরেন ম্যাশ পটেটো এবং কিমার মাংস ছিল, এটা যদি আপনি কিনতে যাইতেন, এটা যদি মেয়াদের মধ্যে থাকতো, তাহলে এটার দাম ধরেন তারা নিত, কথার কথা বলছে, ভুল হতে পারে, অনেকদিন আগের কথা, তো 200 টাকা। তো ধরেন মেয়াদ মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা ডিসেম্বরের আম, মানে 1989 সালের ডিসেম্বরে হওয়ার কথা মেয়াদ উত্তীর্ণ। তা আপনি এটা জানুয়ারি মাসে পেলেন। তো তখন আমি দোকানের নাম বলবো না, তারা বলতো যে আমেরিকান জিনিস তো 1 মাস ডেট পার হলে কিছু হয় না, খাওয়া যায়, তো এটা 200 টাকা লাগবে না, 120 টাকা 30 টাকা দেন তাইলেই হবে। তার মানে মেয়াদের সাথে দাম, এটার একটা সম্পর্ক আছে, ঠিক আছে না? তো আপনি যখন সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করে বেরিয়ে আসা একজন তরুণ হবেন, তখন বিয়ের প্রস্তাব অনেক বেশি আসবে। আর যখন আপনি একেবারে নুবজে পড়া টুথব্রাশের মতো আপনার বয়স যখন 70 বা 75 হবে, তখন আপনি সিঙ্গেলও হন, হয়তো বা সারাদিন অরণ্যে হারিকেন নিয়ে ঘুরলেও আপনি বিবাহ করার মতো কাউকে খুঁজে পাবেন না, হয়তো বা পাবেন না, যদি না অন্য কোনো এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন না থাকে। তো এটা বলছি এই কারণে যে মেয়াদটা খুব ইম্পর্টেন্ট। মেয়াদের ভেতরে থাকা মানুষরা যদি এখন সংঘবদ্ধ হয়, তাহলে খুব অল্প সময়ে আপনি নির্বাচন শুধু না, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে আবারও ইতিবাচক ভূমিকা পালন করতে পারবেন। আর আপনি যদি এই ফর্মুলায় বিশ্বাস করে বসে থাকেন যে সময়ই মানে টাইম ইজ দ্য বেস্ট ছিল, মানে সময়ই সবচেয়ে বড় ঔষধ, অর্থাৎ আম, ইউনূস সরকার অজনপ্রিয় হবে, বিএনপি অজনপ্রিয় হবে, জামাত অজনপ্রিয় হবে, তারপরে আমি আসব, তাহলে এখন যে বিপদ, ওই তখনও ওই একই বিপদই থাকবে। আপনি কি মনে করেন আপনাদের এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার বা যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার, সময়ের সিদ্ধান্ত নেওয়ার মেয়াদটা কতদিন? না, রাজনীতিতে বাধা ধরা মেয়াদের কিছু নাই, যত আগে নেবেন তত ভালো। আচ্ছা, আহ, আপনি তবে যদি একটা এখন জিনিস আপনি একটা যদি জিনিস এখন নিজে তবে আওয়ামী লীগের। একটা জিনিস তবে একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার খুবই উঁচু, উঁচু, উঁচু। হ্যাঁ, সুতরাং
খুব বেশি নির্লিপ্ত ভাবে নিশ্চিন্ত ভাবে বসে থাকলে হয়তোবা সমূহ বিপদও হতে পারে। আপনি যদি এখন আওয়ামী লীগের সিদ্ধান্ত নেবার মতো জায়গায় থাকতেন, ধরেন একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি, তাহলে আপনি কি কি সিদ্ধান্ত নিতেন এই মেয়াদের মধ্যে আর কি? আপনাকে তো প্রথমে বললাম, প্রথম সিদ্ধান্ত আমি তো নিতাম না। আমি যদি ওই অবস্থানে থাকতাম যেখানে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার মতামত কি বা আপনার একটা বিনয়ের সাথে বলি মানে পরামর্শ কি, তাহলে আমি বলতাম যে আপনি আমাদেরকে একটা মুখপাত্র দেন, তাকে অ্যারেস্ট করুক। আমরা একটা মুখপাত্র দেই যে অ্যারেস্ট হতে চায়, যার ওই সাহস আছে। হ্যাঁ, আমার আমার নাম মাথাতে কিছু নাম আছে, বুঝলেন, আই নো কোথায় কটটুক কি হতে পারে, আপনি দেন। হুম। তারপরে আমরা যেটা বলতাম যে আপনি একটা এখন আপাতত মানে যাদের কারণে দলে দ্বিধা বিভক্তি হয়েছে, নমিনেশন বাণিজ্য হয়েছে বা যাই হয়েছে, হ্যাঁ, তাদেরকে একটু আপনি আরামে একটু ছুটিতে রাখেন, তারা থাকুক। কাউকে ছাঁটাই করার দরকার নেই, আপনি কারো প্রেসিডিয়াম পদ নেওয়ার দরকার নেই, কারো আপনার কোনো রাজনৈতিক পদ নেওয়ার দরকার নেই, আপনি তারা থাকুক। আপনি শুধু একটা অন্তর্বর্তীকালীন একটা টিম যদি গঠন করেন যাদের অপেক্ষাকৃত ওই ধরনের কোনো বদনাম নাই, হ্যাঁ, তাইলে দেখবেন যে ঘটনা অনেক পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমি এই দুটা বললাম, আরো অনেক কিছু করার আছে। আমি তো এই আপনার এই যে খন্দকার ইসমাইল, এই যে তো আওয়ামী লীগই করে বলতে গেলে, ওইভাবে আসলে ঠিক মানে পুরো ব্র্যান্ডেডই। বেচারা খুব বিব্রত বোধ করে আমার সাথে প্রোগ্রাম করতে গেলে, কারণ আমি আবার এত বেশি স্ট্রেট ফরওয়ার্ড, ঠোঁট কাটা, যে সে চায় যে আমি 100 ভাগ আওয়ামী লীগের পক্ষে কথা বলি, মানে আওয়ামী লীগের পক্ষেই বলি, মানে সে চায় যে সব নেতাদেরকে আমি তেল দিয়ে কথা বলি, তো সেটা তো সম্ভব না। তা আমি তাকে যেমন ধরেন বললাম যে বাংলাদেশ আওয়ামী লীগের একজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আছে, তো ধানমন্ডি 32 নম্বর যখন ভাঙা হলো, সে তো তখন নিরাপদে বিদেশেই, কিন্তু আন্তর্জাতিক সম্পাদকের জায়গা থেকে সে কোথাও একটা আপিল করা যে আপনারা একটু প্রতিবাদ করেন আমাদের সাথে, করলো না। আপনার অনুষ্ঠানে কথা হয়েছে এটা নিয়ে।